আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় এইচএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি জয়কলি পাবলিকেশন অ্যান্ড জয়কলি একাডেমির আজকের এইচএসসি 25-এর সর্বশেষ আইসিটি সাজেশন ক্লাস থেকে। আমি আছি তোমাদের সাথে আইসিটি অ্যান্ড ওহাব স্যার। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা, আইসিটি ডিপার্টমেন্ট থেকে আমি পড়াশোনা শেষ করেছি। আজকে সম্পূর্ণ লাইভ জুড়ে থাকবে তোমাদের জন্য একটা চমকপ্রদ সাজেশন। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছ, লাইভ ক্লাসে যুক্ত হয়ে বন্ধুদেরকে ক্লাসে টেনে 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 মেনশন করে দাও এবং টেনে টেনে ক্লাসে যুক্ত করে দাও। আজকের লাইভ ক্লাসে তারা যেন যুক্ত হয়ে তাদের এই ক্লাসটা অনেক বেশি উপকারে আসবে। সেজন্য তুমি নিজেও ক্লাস করো, অন্যদেরকেও ক্লাস করার সুযোগ করে দাও। আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু বলতে হবে কমেন্টসে, আর কে কোথা থেকে ক্লাস করছো সেটাও আমাকে জানাইতে হবে। তোমাদের জায়গা থেকে তোমরা লাইভটা শেয়ার করে দাও, আমি আমার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে নিচ্ছি। সবাই বন্ধুদের মেনশন করে একটু দ্রুত ক্লাসে নিয়ে আসো, এবং আজকে হবে ক্লাসের সাথে সাথে সাজেশনের সাথে সাথে পড়া। সবাই সবাইকে একটু মেনশন করে ক্লাসে নিয়ে আসো। আমিও ক্লাসটা শেয়ার করে দিলাম আমার টাইমলাইন থেকে, তোমরা তোমাদের টাইমলাইন থেকে ক্লাসটা শেয়ার করে দাও, সবার জন্য উন্মুক্ত করে দাও। কে কে ক্লাসটা শেয়ার দিয়েছো একটু হ্যান্ড রাইজ করো, দেখে নিই কারা কারা ক্লাসটা শেয়ার করেছে। আমি শেয়ার করেছি, আমি হ্যান্ড রাইজ করলাম, দেখি কারা কারা শেয়ার করেছে তাদেরকে একটু দেখতে চাচ্ছি। ওকে, ক্লাস সবাইকে শেয়ার করা হয়ে গেছে। এখন আমরা ক্লাসের মূল পর্বে চলে আসবো। যারা ক্লাসে যুক্ত আছো, কোথা থেকে যুক্ত আছো, কে কে ক্লাস শেয়ার করেছো অলরেডি, কয়েকজন ক্লাসে কমেন্টস করছে। যারা ক্লাসে যুক্ত হয়েছে তাদের নামগুলো আমি একবার বলবো। হাবিবা আলম, লাবণী দে, আবদুল্লাহ হাসান, আকলিমা আক্তার, প্রিয়া, মুনমুন আফরিন। মুনমুন আফরিন বলতেছে এমসিকিউ সাজেশন দিন প্লিজ। অবশ্যই এমসিকিউ সাজেশন থাকবে। কি বলবো ক্লাসে শেষ পর্যন্ত একটু শুনতে হবে। যারা লাইভ ক্লাসটা করছো এবং দেখছো, অন্যদেরকে টেনে টেনে লাইভ ক্লাসে নিয়ে আসো এবং ক্লাসটা শেষ পর্যন্ত শেয়ার করে নিও। ইনশাল্লাহ হচ্ছে কি আজকে ক্লাসে তোমাকে এইচএসসি আগামী পরশু দিন সোমবার যে তোমার পরীক্ষাটা হবে সেটার জন্য সাজেশন থেকে নাজমুল সাকিব আমাদের সাথে ক্লাসে, সাইফুল ইসলাম নিহান, ফারজু ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, অনেকেই ক্লাসে যুক্ত হয়েছে অলরেডি। হৃদয় ক্লাসে যুক্ত হয়েছে, শাহরিয়ার শান্ত। আমরা ক্লাসে চলে যাব খুব দ্রুত। আবির আহমেদ, সবাই ক্লাসে যুক্ত আছে, এবং যারা যারা ক্লাসে যুক্ত আছো সবাই লাইভটা শেয়ার করে দাও এবং লাইভটা শেয়ার করে টেনে টেনে বন্ধুদেরকে ক্লাসে নিয়ে আসো। দেখা যাক, আমরা ক্লাসটা স্টার্ট করে নিচ্ছি। আমাদের সর্বপ্রথম এইচএসসি 25-এর জন্য আমার পক্ষ থেকে একটা সাজেশনমূলক কথা থাকবে। এইচএসসি আইসিটি পরীক্ষার প্রশ্ন সহজ হবে মানে সহজই হবে। তোমরা যেই চিন্তাটা করো যে প্রশ্ন মনে অনেক কঠিন হবে, কেমন হয়, বোর্ড ভিত্তিক আইসিটি প্রশ্নগুলো তোমরা অ্যানালাইসিস করে দেখবা, সবগুলো প্রশ্নই মোটামুটি সহজ হচ্ছে। এবং ইনশাল্লাহ তোমাদের যে সোমবার যে আইসিটি পরীক্ষাটা হবে, ইনশাল্লাহ সেই পরীক্ষার প্রশ্ন সকল বোর্ডে সহজ হবে, এই আশাটাই আমরা রাখি। এবং সবার জন্য আমি আজকে সাজেশন ক্লাসে কিছু টিপস দিয়ে দিব। যারা সাজেশন ক্লাসটা শেষ পর্যন্ত থাকবে তাদেরও হয়তো উপকার হবে ইনশাল্লাহ। ক্লাসের শেষ পর্যন্ত কারা কারা ক্লাসে অবস্থান করবে একটু হ্যান্ড রাইজ করো। অলরেডি 95 আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। ক্লাসটা আরও বেশি রিচ করা দরকার ছিল, কারণ যেহেতু আমাদের আইসিটি পরীক্ষা খুবই দরকারি একটা ক্লাস আজকে। মাহফুজুর রহমান শান্ত, আলী আশরাফুজ্জামান মজুমদার, ভাইয়া কেমন আছেন? ভালো আছি। মাহমুদুল হাসান,
সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ইমতিহা খানম, ঠিক আছে, সবাই ক্লাসে যুক্ত থেকে লাস্ট পর্যন্ত। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের চ্যাপ্টার হচ্ছে আইসিটির ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার হচ্ছে মোট মানে শর্ট সিলেবাস। আমাদের চ্যাপ্টার মোট 6টা, কিন্তু আমাদের শর্ট সিলেবাসে মোট 5টা অধ্যায়ের কথা বলা আছে। 5টা অধ্যায়ের মধ্যে তোমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে 5th অধ্যায়, যেটা 5ম অধ্যায় থেকে যেই বোর্ডে তুমি এক্সাম দাও 2 সেট প্রশ্ন আসবে, 2 সেট কোশ্চেন আসবে, এবং 3rd অধ্যায় থেকে 2 সেট কোশ্চেন আসবে। তোমার টোটাল কোশ্চেন আসবে 8টা থেকে তোমার কোশ্চেন 5ম অধ্যায় থেকে আসবে 2টা, এবং হচ্ছে 3য় অধ্যায় থেকে 2টা। এখান থেকে 4টা কোশ্চেন তোমার জন্য বরাদ্দ, একেবারে বরাদ্দ। এই 4টা কোশ্চেন চলে গেলে আর থাকতেছে আমাদের 4র্থ অধ্যায়, 3rd অধ্যায়, 4র্থ অধ্যায়, 2nd অধ্যায় এবং 1st অধ্যায়। 4র্থ অধ্যায় থেকে কখনো কখনো কোনো বোর্ডে 2টা আসে, কখনো কখনো একটা আসে। যদি 4র্থ অধ্যায় থেকে 2টা আসে, তাহলে এই অধ্যায়গুলো থেকে একটা করে আসবে। কোশ্চেন সহজ করলে প্রথম অধ্যায় থেকে 2টা দেয়, কিন্তু প্রথম অধ্যায় থেকে তুমি যদি আনসার করতে যাও সেক্ষেত্রে কিন্তু বিপদ আছে, মার্কস কম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি যে টিপসগুলো আজকে দিব তোমরা সেই টিপসগুলো অনুসরণ করে আজকের ক্লাসটা একটু ভালো করে দেখবা। আমরা প্রথমত আমাদের যে ফার্স্ট অধ্যায় থেকে আমরা যে টপিকগুলোর নাম বলবো, হাসান তামিম ক্লাসে যুক্ত হয়েছে। হাসান তামিম, তারপর হচ্ছে কাজী আবির আহমেদ, অনেকগুলো স্টুডেন্টকে মেনশন করেছে, অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে। যারা ক্লাসে যুক্ত হয়ে মেনশন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সাজেশনে আমি কিছু সিকিউ প্রশ্ন আলোচনা করবো, এমসিকিউ তো বলবোই, কারণ এমসিকিউটাই হচ্ছে গিয়ে তোমার টার্নিং পয়েন্ট, তোমার পুরো এইচএসসির রেজাল্টটা ঘুরিয়ে দিবে। মানে আইসিটির ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার এমসিকিউ। সানিয়া কি ভয়েস শুনতে পাচ্ছ না? ওকে, আমি ক্লাস বুঝতে সাউন্ড কোনো সমস্যা করছে কিনা একটু আমাকে মেনশন করে বলতে হবে। হাসান হাবিব স্যার ক্লাসে যুক্ত হয়েছে। ওকে, নাজমুল হাসান সজীব, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ভয়েস সমস্যা হচ্ছে, মানে কথা কি কেটে কেটে আসতেছে, কথা কি বোঝা যাচ্ছে না? মানে সাউন্ডটা কি হচ্ছে গিয়ে ফেটে আসতেছে এরকম কিছু? দেখি আমরা একটু মাইক্রোফোনটা একটু নিচে নামিয়ে দিই। ওকে, এখান থেকে প্রথম অধ্যায় থেকে ভার্চুয়াল রিয়ালিটি একটা টপিক আছে। এই ভার্চুয়াল রিয়ালিটি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন প্রথম অধ্যায়ে এসেছে, 4 স্টার দেওয়া। দেখো ভার্চুয়াল রিয়ালিটি থেকে তুমি কি পড়বা? ভার্চুয়াল রিয়ালিটি থেকে তুমি ভার্চুয়াল রিয়ালিটির সংজ্ঞাটা পড়বা, আর ভার্চুয়াল রিয়ালিটির উপাদানগুলো পড়বা। ভার্চুয়াল রিয়ালিটির কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক দিক, ভালো দিক, মানে এগুলো কোথায় ব্যবহার করা হয়, ইতিবাচক দিক, তারপর হচ্ছে নেতিবাচক দিক। কিন্তু এখানে ভার্চুয়াল রিয়ালিটির সংক্ষেপে একটু বলবো। সুরায়া রহমান অল ওকে, আচ্ছা ঠিক আছে। মানে ভার্চুয়াল রিয়ালিটিটা থেকে আমরা কিছু জিনিস একটু বলে দেব। ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে কৃত্রিম বাস্তবতা, বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা যেখানে পাওয়া যায়। ভার্চুয়াল রিয়ালিটির উপাদানগুলো কোনগুলো? 3D ভিডিও, 3 ডাইমেনশনাল ভিডিও, মানে 3 ডাইমেনশনাল ভিডিও ছাড়া, ত্রিমাত্রিক ভিডিও ছাড়া ভার্চুয়াল রিয়ালিটি হবে না। তবে 3D ভিডিও বললেই সেটা ভার্চুয়াল রিয়ালিটি হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে সিমুলেশন সিস্টেম, সিমুলেশন তথ্যের উপর প্রতিষ্ঠিত। যে কোনো জায়গায় ভার্চুয়াল রিয়ালিটি ভিডিওগুলো হবে না, কম্পিউটারাইজড রুম লাগবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন ভার্চুয়াল রিয়ালিটি করার জন্য হ্যান্ড গ্লাভস, ডাটা গ্লোভস, হেড মাউন্টেড ডিসপ্লে, এই জিনিসগুলো প্রয়োজন, এগুলো হচ্ছে তার উপাদান। আর ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে আরেকটা টপিক আছে যে অগমেন্টেড রিয়ালিটি কি? অগমেন্টেড রিয়ালিটি হচ্ছে কৃত্রিম জগতের সাথে বাস্তব জগতের সংমিশ্রণকে বলা হয় অগমেন্টেড রিয়ালিটি।
ভার্চুয়াল রিয়েলিটি কোথায় ব্যবহার হয়? শিক্ষা ক্ষেত্রে, তারপরে বাণিজ্যিক ক্ষেত্রে, নগর পরিকল্পনায়, প্রশিক্ষণের জন্য, ড্রাইভারবিহীন, আমি যদি কোনো ধরনের প্রশিক্ষণ নিতে চাই, কার প্রশিক্ষণ, যুদ্ধ ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে চাইলে, চিকিৎসা ক্ষেত্রে, অনেকগুলো ক্ষেত্রেই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। ভার্চুয়াল রিয়েলিটির খারাপ দিক কোনগুলো? কল্পনার জগতে বিচরণ। একটা সময় শুধু ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে চিন্তা করতে করতে কল্পনা জগতে চলে যেতে হবে, বাস্তব জগৎ নিয়ে চিন্তা করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। সেই জন্য ভার্চুয়াল রিয়েলিটিটা হচ্ছে কল্পনা জগতে বিচরণ, আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য ক্ষতিকর এবং হচ্ছে গিয়ে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ভার্চুয়াল রিয়েলিটি বেশি ইম্পর্টেন্ট। ভার্চুয়াল রিয়েলিটি পরে আরো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি, এর মধ্যে আমি 4 স্টার দিয়ে রেখেছি। আমি 4 স্টার দিয়ে রেখেছি। আচ্ছা, এখানে একজন সাইফুল ইসলাম নিহান বলতেছে লেখাগুলো বোল্ড হইতেছে। আচ্ছা, আমি লেখার পুরুত্ব একটু কমাই নিলাম, আশা করছি আবার বুঝবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি, এই দুইটা টপিকের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জিন স্থানান্তর কৌশল, ডিএনএ রিপ্লেসমেন্ট, আর ন্যানো টেকনোলজি হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ধাতব নিপুণ বস্তু নিয়ে কাজ করা, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি দুই ধরনের, বটম আপ, টপ ডাউন, দুই ধরনের ন্যানো টেকনোলজি। ন্যানো পদ্ধতি দুইটা। ন্যানো টেকনোলজি ব্যবহার হয় পৃথিবীতে এমন কোনো, এখন পৃথিবীতে প্রায় 1300 প্রোডাক্টের উপরে ন্যানো টেকনোলজি ব্যবহার হয়। যেমন আমার হাতে যে কলমটা, আমার মোবাইলটা, চিপটা, আমরা যে মাইক্রো প্রসেসর বলি, সব কিছু ন্যানো টেকনোলজির ব্যবহার। খাদ্য শিল্পে খাদ্য প্যাকেটজাত করা থেকে শুরু করে ওষুধ শিল্পে ন্যানো টেকনোলজির ব্যবহার আছে। ন্যানো টেকনোলজি অসুবিধা হচ্ছে এটা বর্তমানে ক্যান্সার রোগের সৃষ্টি করতেছে। অসুবিধার পরিমাণটা কম, সুবিধার পরিমাণটাই বেশি। তাহলে খাদ্য শিল্পে, ওষুধ শিল্পে ন্যানো টেকনোলজির ব্যবহার, খেলাধুলা সামগ্রী, কম্পিউটারে হার্ডওয়্যারের যন্ত্রপাতি, এই ধরনের অবজেক্টিভ আসতে পারে। হার্ডওয়্যারের যত যন্ত্রপাতি সব ন্যানো টেকনোলজি থেকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটি জীব থেকে ডিএনএ কর্তন করে আরেকটা জীবের স্থানান্তর প্রক্রিয়া। আর যে জীব থেকে স্থানান্তর করা হয়, যে ডিএনএটাকে স্থানান্তর করা হয়, ওইটাকে বলা RDNA, রিকম্বিনেন্ট ডিএনএ। যারা ক্লাসে যুক্ত আছো শেষ পর্যন্ত যুক্ত থাকবা, আশা করছি ক্লাসে আজকে ভালো কিছু তুমি তোমার পরীক্ষার জন্য পেয়ে যাবা। ওকে, আমরা হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, এই দুইটাকে আমরা 4 স্টার হিসেবে ধরেছি। আরেকটা আছে বায়োমেট্রিক্স হচ্ছে একজন জীবকে শনাক্ত করার পদ্ধতি। আমি আমার ফোনটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্ত করব, তাহলে সত্যতা যাচাই। অথবা আমি বাংলাদেশের একজন নাগরিক কিনা জাতীয় পরিচয়পত্রে আমার ফিঙ্গারপ্রিন্ট, আমার চোখের আইরিশ স্ক্যানিং, আমার ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, এগুলোর মাধ্যমে একজন ব্যক্তি শনাক্তকরণ এবং সত্যতা যাচাইয়ের একটি প্রক্রিয়া হচ্ছে বায়োমেট্রিক্স। তাহলে বায়ো শব্দের অর্থ জীব, মেট্রিক্স মানে পরিমাপ, জীবের বা জীবনের পরিমাপ। একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা এবং সত্যতা যাচাইয়ের মানে টেকনোলজি বা প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স দুই প্রকার, আচরণগত এবং শারীরবৃত্তীয়। শারীরবৃত্তীয় কোনগুলো? যেগুলো হচ্ছে শরীরের অংশ, ফিঙ্গারপ্রিন্ট সবচেয়ে সহজলভ্য। যদি কোনো উদ্দীপক থাকে সবচেয়ে সহজলভ্য কোনটা? উত্তর হবে হচ্ছে বায়োমেট্রিক্সের ফিঙ্গারপ্রিন্ট। হ্যান্ড জিওমেট্রি, 5 আঙ্গুলের ছাপ, এটা থেকে মানে এটা একটু ব্যয়বহুল। এবং আইরিশ স্ক্যানিং ফিঙ্গারপ্রিন্ট থেকে আরেকটু ব্যয়বহুল। সবচেয়ে সহজ বললে ফিঙ্গারপ্রিন্ট হবে। যারা বুয়ান ক্লাসে যুক্ত হয়েছে, তারপর হচ্ছে তাসফিয়া ইসলাম বর্ষা ক্লাসে যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু ভালোভাবে খেয়াল করি সবাই যে বায়োমেট্রিক্স সম্পর্কে বলা শেষ। বায়োমেট্রিক্সের মধ্যে আরেকটা হচ্ছে আচরণগত, যেমন সিগনেচার। আমি সিগনেচার দিবা, আমার সিগনেচার, এটা আবার কেউ নকল করতে যাও না, এটা হচ্ছে আমার সিগনেচার কারোরটা কারো মতো হবে না। এটা নকল করার চেষ্টা করুন, আমার ব্যাংক ব্যালেন্স একেবারে খালি, আমি নকল করে লাভ নেই। ওকে, আমরা
যেটাতে ছিলাম যে সিগনেচার ভেরিফিকেশন, ভয়েস রিকগনিশন, তারপরে হচ্ছে গিয়ে যেটা আরেকটা হচ্ছে টাইপিং কিস্ট্রোক, এগুলো হচ্ছে আচরণগত। শরীরের অংশের মধ্যে সবচেয়ে বেশি সিকিউর যেটা, সেটা হচ্ছে ডিএনএ ম্যাপিং, আর সবচেয়ে সহজলভ্য হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এই দুইটাই আসে। কেমন উদ্দীপক আসে? একজন লোক অফিসে প্রবেশ করার জন্য তার অফিসের দরজার দিকে তাকানোর সাথে সাথে দরজা খুলে গেল, তার মানে এটা হচ্ছে আইরিশ স্ক্যানিং। দরজার দিকে তাকানোর সাথে সাথে মানে চোখ, আর যদি তার ফেসটা সামনে নেওয়ার সাথে সাথে খুলে গেল, তাহলে এটা ফেস রিকগনিশন। বুঝতে হবে একটু। সবাই শুনতে পাচ্ছি কিনা? ওকে, জারাবিয়ান বলতেছে, একটা হাসি দিলেন না কেন জারাবিয়ান? আমরা ক্লাসে আছি তো সেজন্য দিচ্ছি না, কারণ সিরিয়াস মোডে আছে আমরা, সিরিয়াস মোড, কারণ আমরা এইচএসসি পরীক্ষার্থী, এইচএসসি 2025-এর পরীক্ষার্থী। ওকে, আমরা এরপরে চলে যাচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আমাদের এই 4 স্টার দেওয়া টপিকগুলো তোমরা খুব ভালো করে পড়তে হবে কিন্তু। দেন এআই আর রোবোটিক্স খুব কাছাকাছি সাবজেক্ট। এআই, রোবোটিক্স হচ্ছে গিয়ে এখন এআই দিয়ে নির্মিত। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই মিনস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা, বাংলায় মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে মেশিন নির্ভর করা প্রযুক্তি। এআইয়ের 5টা ক্ষেত্র আছে, যেমন রোবোটিক্স একটা ক্ষেত্র, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং একটা ক্ষেত্র, তারপরে স্পিচ, তারপরে হচ্ছে গিয়ে ভয়েস রেখে স্পিচের মধ্যে একটা টেক্সট স্পিচ, এটা একটাতেই চলে আসবে। ইমেজ প্রসেসিং, যেটাকে ভিশন বলা হয়, এগুলো হচ্ছে এআই এর ক্ষেত্র। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, যেমন প্রলগ, লিস্প, ক্লিসপ। আমি যেগুলো বলতেছি সব টেক্সট বুক কেন্দ্রিক। প্রলগ, লিস্প, ক্লিসপ, জাভা, সি প্লাস প্লাস, পাইথন, এই ল্যাঙ্গুয়েজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মেশিন লার্নিং এর 3টা সেক্টর, একটা নাম হচ্ছে সুপারভাইজড, একটা আনসুপারভাইজড, একটা রেইনফোর্সমেন্ট। মুখ দিয়ে বলতেছে, একবার শুনলেই তোমার খেয়াল থাকবে, পরীক্ষা অবজেক্টিভ আসলে ইনশাল্লাহ পারবা। সিরিয়াস মোডে থাকতে হবে। জারাবিয়ান, আব্দুল্লাহ বিন আলম ক্লাসে যুক্ত হয়েছে। ওকে, আমরা বলতেছিলাম যে মেশিন লার্নিং এর তিনটা প্রকার, সুপারভাইজড, আনসুপারভাইজড, রেইনফোর্সমেন্ট। আর মানুষের নিউরন কোষ থেকে মানুষ অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে। আর রোবটের ক্ষেত্রে সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। অনেকগুলো মানে নেটওয়ার্কস তৈরি হয়, যেটার মাধ্যমে আসলে মেশিন সিদ্ধান্ত দেয়, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। আর নিউরাল নেটওয়ার্কের 3টা স্তর, একটা নাম ইনপুট লেয়ার, একটা নাম হিডেন লেয়ার, আর একটা আউটপুট লেয়ার। এটা হচ্ছে গিয়ে নিউরাল নেটওয়ার্কের স্তর, 3টা স্তর। ঠিক আছে, আমরা ওকে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারগুলো, এখন প্রত্যেকটা ক্ষেত্রে এআই এর ব্যবহার আছে। তোমরা কন্টিনিউয়াসলি ফেসবুক, সোশ্যাল মিডিয়ার সাথে আসো। এগুলো হচ্ছে কি আমরা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে রোবোটিক্সের ক্ষেত্রে, রোবোটিক্স হচ্ছে একটা বিষয়, রোবট হচ্ছে একটা যন্ত্র। রোবোটিক্সের শুধু ব্যবহারগুলো পড়লে হবে, 4 স্টারগুলো একটু বেশি পড়তে হবে। বায়ো ইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই দুইটার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে। বায়ো ইনফরমেটিক্স জীব নিয়ে গবেষণা, বায়ো ইনফরমেটিক্সও জীব নিয়ে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীব নিয়ে। কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা, যেটার জন্য গণিত, পরিসংখ্যান, ডেটাবেস সব দরকার, এটা বায়ো ইনফরমেটিক্স। আর যেটা ডিএনএ কর্তন করে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। খেয়াল রাখতে হবে দুইটা। ক্রায়োসার্জারি একদম না পারলে পড়ার দরকার নাই। ক্রায়োসার্জারি হচ্ছে একটা শীতল তাপমাত্রার চিকিৎসা ব্যবস্থা। ক্রায়োসার্জারি যে যন্ত্র দিয়ে করা হয় সেটা ক্রায়োপ্রুফ, আর যন্ত্রের ভিতরে যে মানে গ্যাসগুলো প্রবেশ করে না, এগুলোর নাম হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট। ক্রায়োজেনিক এজেন্ট। আমরা যেহেতু 5টা চ্যাপ্টার পড়বো, একটু দ্রুত যাচ্ছি। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, কে বলতে পারবে? আমি একটু আগে বলছি, কম্পিউটারে যারা অবজেক্টিভ নিয়ে আমার কাছে হচ্ছে গিয়ে হেল্প চেয়েছো, তাদেরকে আমি প্রশ্ন করছি, একটু বলেন। যারা ভিজন বলতেছে আমাদের সময় ছিল কেন? হ্যাঁ ছিল। জারিন তাসনিম মুস্কান বলতেছে 6 ক্লাস হইলে ভালো হইতো। আচ্ছা, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটা? কে আনসার করতে পারবে এটা? কম্পিউটারের সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটা? সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটা? কে বলতে পারবে একটু দ্রুত? কম্পিউটারের সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটা সেটা একটু যদি বলতে পারবেন কেউ। মারুফ হাসান অনেক ফাস্ট। আবির আহমেদ আনসার করছে।
সানজিদা ইসলাম একজনকে মেনশন করেছে, অসংখ্য ধন্যবাদ। আমার আনসার হচ্ছে সিমুলেশন তথ্যের উপর প্রতিষ্ঠিত এরকম ক্ষেত্র কোনটা, একটু আগে আমি আলোচনা করেছি অলরেডি। লাল কালারটা চেঞ্জ করলে মনে হয় লেখাগুলো বোঝা যাবে। ওকে ফাইন, লাল কালার চেঞ্জ করে আমি সাদা কালার নিলাম, সাদা কালার আশা করছি দেখা যাবে। তাহলে কম্পিউটারে সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটা কে বলতে পারবে? অলরেডি অনেকে আনসার করছে, ঐশী আনসার করেছে খ, জানাতুল ফেরদৌস মুক্তা আনসার করেছে খ বি, সুরে আনসার করেছে বি আর ভার্চুয়াল রিয়ালিটি, আশরাফুল আমিন চৌধুরী আনসার করেছে হচ্ছে খ, শাহনাজ আক্তার খ, মাহবুব আক্তার তুলি খ, সুরে আলম খ, আকলিম আক্তার প্রিয়া খ, হিমেল আহমেদ 2, নাদিম খ, শেখ উৎস বি, সুরা রহমান। ওকে ফাইন, যারা মানে হচ্ছে গিয়ে খ আনসার করেছে তাদের আনসারটা সঠিক, এটা আনসার ভার্চুয়াল রিয়ালিটি হবে। একটু আগে বলছিলাম সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তারপরে প্রশ্ন চলে যায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? আমি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত এখানে কোনটাতে ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত কোনটাতে ব্যবহৃত হয়, কে বলতে পারবে? কৃত্রিম বুদ্ধিমত্তা কোনটার ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়? এইখানে যারা বলতে পারবে তারা একটু বলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনটার জন্য প্রধানত কোথায় ব্যবহৃত হয়? এটার আনসারটা কে বলতে পারবে? এটা আনসারটা বলতে পারলে সরি এটা আনসারটা কি বলতে পারবে? নাজমুল সাকিব আনসার করেছে সি, পিঙ্কি আনসার করেছে রোবোটিক্স, ফখরুল ইসলাম, মাহবুবা আক্তার তুলি আনসার করেছে হচ্ছে রোবোটিক্স, হিমেল আহমেদ 4, আকলিম আক্তার প্রিয়া হচ্ছে গিয়ে গ। ওকে, এটা আনসারটা আসলে মূলত হবে রোবোটিক্স। বর্তমানে এআইটা রোবোটিক্সের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে, তো সেটা রোবোটিক্সই হবে। এরপরে প্রশ্ন চলে যায় কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? অ্যাকচুয়েটর, রোবটের অনেকগুলো পার্ট আছে, সেই ক্ষেত্রে এটার আনসারটা হবে রোবোটিক্স। এটা আর আমি ঘোরাচ্ছি না, এটা আনসার হবে রোবোটিক্স। অ্যাকচুয়েটর হচ্ছে এক ধরনের মোটর যেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কি করে? নড়াচড়া করায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করায়, সেটার আনসার। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক যদি বলতে পারেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক, তাহলে একটা ধন্যবাদ পাবেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক, সেটার আনসারটা কে দিতে পারবে একটু দেখি। সবাই কি ভালোভাবে ক্লাস করতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। এবং ক্লাসে যারা লাস্ট দিকে চলে আসছেন, যারা ক্লাসটা মানে হচ্ছে গিয়ে শেষ দিকে ক্লাসে যুক্ত হয়েছেন, ক্লাসটা একটু দয়া করে শেয়ার করে নেবেন। ফখরুল ইসলাম পল বর্গ, মেহজাবিন মজুমদার ইরা রোবোটিক্স, আবির আহমেদ হচ্ছে পল বার্গ। ওকে, এটার আনসারটা হবে পল বার্গ, এটার উত্তরটাই এটা হবে। এটার উত্তরটা হবে পল বার্গ, এটার উত্তরটা পল বার্গ হবে। এরপরে প্রশ্ন চলছে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত করার প্রযুক্তি কোনটা? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত করার পদ্ধতি কোনটা? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত করার পদ্ধতি কোনটা একটু বলতে হবে। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত করার প্রযুক্তি কোনটা? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে প্রযুক্তি, জীবকে বৈশিষ্ট্য অনুযায়ী ওকে, মুনতাসির মাহির গ, তাহসিনুল নাদিম গ, বায়োমেট্রিক। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণে অবশ্যই হবে জীবকে শনাক্তকরণে বায়োমেট্রিক্স। গ যারা আনসার করেছে তাদের আনসার সঠিক।
আচ্ছা, আমরা এবার সেকেন্ড চ্যাপ্টারে চলে আসছি। সেকেন্ড চ্যাপ্টার আপনি যদি আপনি যেই বোর্ডের হন, সেকেন্ড চ্যাপ্টার থেকে অনেক সময় দুইটা প্রশ্নই আসে। সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আপনি যে টপিকটা কভার করবেন বেশি, সেটার নাম হচ্ছে টপোলজি। টপোলজি থেকে প্রতিবারই কোশ্চেন আসে। টপোলজির মধ্যে কোন টপোলজি থেকে কোন টপোলজি, টপোলজির মধ্যে তুলনাটা একটু বেশি করে পড়তে হবে। তুলনাটা একটু বেশি করে পড়তে হবে, কারণ টপোলজির অনেকগুলো চিত্র আছে, কোনটা থেকে কোনটা অধিক সুবিধাজনক সেটা আপনাকে ভালো করে পারতে হবে। সেটা হচ্ছে টপোলজিটা একটু ভালো করে পড়তে হবে। টপোলজির 6টা চিত্র আছে। যেমন আমি যদি বলি বাস টপোলজি এবং রিং টপোলজির মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, উত্তর হবে হচ্ছে মানে বাস টপোলজি। রিং টপোলজি এবং স্টার টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক, স্টার টপোলজি। এভাবে টপোলজিগুলোর কম্পেয়ারগুলো একটু পড়ে ফেলতে হবে। লাল রং পরিবর্তন করে সবুজ রং, সবুজ রং দেখা যাবে না, আমি সাদা রংটা নেই, সাদা রংটা দেখা যাবে। এই যে দেখেন সাদা রংটা নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদেরকে এরপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটাতে দিতে হবে সেটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়ার মধ্যে মাইক্রোওয়েভ যেটা মাইক্রোওয়েভ, সেটাকে আপনাকে ভালো করে গুরুত্ব দিতে হবে। মাইক্রোওয়েভটা হচ্ছে তারবিহীন মাধ্যম, ওয়্যারলেস মিডিয়া। পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যে স্যাটেলাইটে কমিউনিকেশন করি, এটা ওয়্যারলেস মিডিয়া, এটা মাইক্রোওয়েভ, ক্ষুদ্র তরঙ্গ। আর রেডিও ওয়েভ হচ্ছে দেয়াল প্রাচীর ভেদ করতে পারে। এটা হচ্ছে এক ধরনের মানে কিছু পাগল প্রেমিক আছে না, মানে তাকে পেতেই হবে এই টাইপসের, মানে তাকে পেতেই হবে এই টাইপসের। যেমন মামুন লায়লা বারবার একসাথে হচ্ছে, আর এগুলো আমাদেরকে দেখতে হয়। যেমন ধরো তুমি রেডিও ওয়েভ হচ্ছে যেটা দেয়াল প্রাচীর কোনো ধরনের বাধা মানবে না, সব বাধা অতিক্রম করবে। আর মাইক্রোওয়েভটা কেমন জানো? মাইক্রোওয়েভটা হচ্ছে প্রেম করবা ঠিক, দিস অ্যান্টেনা ইজ মেল, দিস অ্যান্টেনা ইজ ফিমেল। প্রেম করবা ভালো কথা, মাঝখান থেকে বাবা দাঁড়ায় আছে আর কমিউনিকেশন করতে পারবে না, দিস ইজ মাইক্রোওয়েভ। দুইটা, একটা ট্রান্সমিটার একটা রিসিভার, দুইটার মধ্যে কোনো বাধা চলে আসলে দুইজন দুই দিকে চলে যাবে। বাবা বলেছে বাবার কথা আমি ফেলতে পারবো না, সেজন্য আসলে আমি সরি, তুমি ভালো থেকো, এই ধরনের কথা কিন্তু বলে। তুমি ভালো থেকো, তোমার খেয়াল রেখো, আমার পক্ষে সম্ভব না, আমরা গেলাম। তাহলে এই ধরনের এক ধরনের মানে এটা মনে বেশিরভাগ মেয়েরাই করে, যে তুমি ভালো থেকো, তারপরে হচ্ছে গিয়ে বাবা মানবে না, আমি অনেক চেষ্টা করেছি, আমার পক্ষে আসলে সম্ভব না, তুমি ঠিক আছে ভালো থেকো। এটা আসলে হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভ। আর রেডিওওয়েভ কোনটা, কিসের বাবা কিসের কি, আমি তাকে পেতে চাই তাকেই নিতে হবে আমার, মানে আমি হচ্ছে গিয়ে তাকে পেতে চাই তাকেই নিতে হবে আমার। হিরো আলম রিয়ার কাহিনী মেহজাবিন মজুমদার বলতে চাচ্ছিল। ওকে ঠিক আছে, মানে এটা হচ্ছে গিয়ে বেপরোয়া প্রেমিক যারা, রেডিও ওয়েভটা হচ্ছে কোনো বাধা অতিক্রম, মানে সবকিছু ভেদ করে যোগাযোগ করতে পারে। থাক আমরা অন্যদিকে না যাই, বাবার বাহানা দিব না, আমরা হচ্ছে সেটা হচ্ছে রেডিও ওয়েভ। তাহলে মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভের মধ্যে মাইক্রোওয়েভটা একটু ব্যয়বহুল। মাইক্রোওয়েভ দুই ধরনের, একটা টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, অ্যান্টেনা থেকে অ্যান্টেনা, ট্রান্সমিটিং অ্যান্টেনা, রিসিভিং অ্যান্টেনার মধ্যে যেটা যোগাযোগ করতে পারে একদম লাইন অফ সাইট, সরল রেখায় থাকবে। আর রেডিও ওয়েভটা হচ্ছে সকল কিছু ভেদ করে বায়ুমণ্ডলীয় স্তরকে ধাক্কা দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ডাটা পাঠায়। বায়ুমণ্ডলীয় স্তর ভেদ করতে পারে, যেটা ভেদ করে যেটা যাবে সেটা হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভ। ওকে, ইমতিয়াজ খানম বলতেছে স্যার দিলেন তো মেয়েদের দোষটা। ওকে ঠিক আছে, আমরা এরপরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ওয়্যার মিডিয়ার মধ্যে অপটিক্যাল ফাইবারের নাম শুনছি কিনা? অপটিক্যাল ফাইবার কাঁচ মাধ্যম দিয়ে তৈরিকৃত কেবল। এই কেবল থেকে তোমরা চিত্রটা পড়ে ফেলবা, টেক্সট বুক থেকে দুইটা চিত্র আছে, একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল মোড আমার মতো,
একটা হচ্ছে মাল্টি মোড, যারা একাধিক। এখন সিঙ্গেল মোড যদি আমার মতো হয় তাহলে সেটা হচ্ছে একটা অপটিক্যাল ফাইবার, আর মাল্টি মোড হচ্ছে যাদের অনেকগুলো অপশন থাকে। দ্যাটস ওয়াই যারা সিঙ্গেল তাদের জন্য এই কেবলের সিঙ্গেল মোডটা, আর যাদের মানে অপশন আছে তাদের জন্য মাল্টি মোড। তাহলে ফাইবার অপটিক্যাল কেবল মূলত যে কেবলটা সমুদ্রের তলদেশ হয়ে আসে, আলোর গতিতে ডাটা ট্রান্সমিট করে। অনেকগুলো ফাইবার মানে তন্তু আলোর গতিতে প্রেরক থেকে প্রাপকে ডাটা ট্রান্সমিট করবে, যেটা এখন বর্তমানে এলইডি ট্রান্সমিশন না করে লেজারকে ট্রান্সমিট করে। লেজার যেটা সুনির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, মানে কোনো ধরনের এটার মধ্যে হচ্ছে কোনো ধরনের ব্যতিচার ঘটে না, একদম প্রেরক থেকে অনেক দূর পর্যন্ত ডাটা পাঠাতে পারে, এটা হচ্ছে লেজার। এই জন্য এখন বর্তমানে এলইডি বাদ দিয়ে লেজার রশ্মি ব্যবহার করা হয়। রিনাত রিজভি কি একটা যোগ আসলে বিয়ের গেট সাজানো বয়সের লজিক গেট সাজাচ্ছি, আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরা ওয়্যার মিডিয়ার ক্ষেত্রে বলতেছিলাম যে অপটিক্যাল ফাইবারের কথা। অপটিক্যাল ফাইবার থেকে অবশ্যই তার চিত্র সহ পড়তে হবে, তার কাজটা পড়তে হবে। অপটিক্যাল ফাইবারটা বিভিন্নভাবে উদ্দীপকে আসে। অপটিক্যাল ফাইবারকে বলা হয় হচ্ছে সাবমেরিন কেবল, অপটিক্যাল ফাইবারকে বলা হচ্ছে নন মেটালিক কেবল। অপটিক্যাল ফাইবার সমুদ্রের তলদেশ দিয়ে আসে, এটা সাবমেরিন কেবল। এটার জন্য কোনো ধরনের ধাতু নেই, এটা নন মেটালিক কেবল। তো সেই জন্য আমরা এইখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের টপোলজি, দেন আমরা ওয়্যারলেস মিডিয়ার মধ্যে মাইক্রোওয়েভটা পড়বো, অপটিক্যাল ফাইবারটা ভালো করে পড়বো। অপটিক্যাল ফাইবারের কিছু অসুবিধা আছে, অসুবিধাগুলোর মধ্যে একটা হচ্ছে সেটাকে বাঁকানো যায় না, ইউ আকারে বাঁকালে এটা ভেঙে যাবে। অপটিক্যাল ফাইবার অনেক বেশি ব্যয়বহুল, সেজন্য বলা হয় অপটিক্যাল ফাইবারটা হচ্ছে কি মানে কাঁচতন্তু দিয়ে তৈরিকৃত কেবল। তারপরে ডিফারেন্স বিটুইন ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স। ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এর পার্থক্যটা অবশ্যই পড়বা, প্রশ্ন অনেক বেশি সহজ হলে সেটা থেকে প্রশ্ন আসতে পারে। অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড দুই ধরনের, একটাকে বলে প্যারালাল আর একটা সিরিয়াল ট্রান্সমিশনটা তিন ধরনের, একটা অ্যাসিনক্রোনাস, একটা সিনক্রোনাস, একটা আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে আমি পার্থক্যটা বলে দিই। সিনক্রোনাস হচ্ছে দূরবর্তী অবস্থানে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অ্যাসিনক্রোনাস হচ্ছে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে। অ্যাসিনক্রোনাসের দক্ষতা কম 72.73%, আর সিনক্রোনাসের দক্ষতা হচ্ছে 95.23%। প্রেরক থেকে প্রাপকে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন থেকে সিনক্রোনাস ট্রান্সমিশন ভালো। ইন্টারনেট যদি কোনো অবজেক্টিভ আসে, ইন্টারনেট কি সিনক্রোনাসে চলে নাকি অ্যাসিনক্রোনাস? উভয় মেথডে, উত্তর হবে উভয় মেথড। ওকে, যারা শুনতে পাচ্ছেন মনোযোগ দিয়ে ক্লাসটা একটু করবেন, কারণ আমাদের এইচএসসি পরীক্ষা তো দিস এক্সাম সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সেখানে তো আইসিটি হচ্ছে একটা আমার মতো সিঙ্গেল সাবজেক্ট, যার কোনো ফার্স্ট পার্ট নাই, সেকেন্ড পার্ট নাই। তাহলে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট নেই, একটা মাত্র সাবজেক্ট। এটাতে এ প্লাস পাইলে আপনার এই প্লাসটা অন্যান্য সাবজেক্টের তুলনায় আপনার পয়েন্টটাকে বাড়াই দিবে। তো সেক্ষেত্রে আবার এ প্লাস মিস হয়ে গেলে আল্লাহ মাফ করুক, কমে যাবে অনেক। ওকে, আমরা এরপরে আসি হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কাছাকাছি অবস্থিত ডিভাইস, সিনক্রোনাস ট্রান্সমিশন দূরের ডিভাইসগুলোর মধ্যে। অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে স্টার্ট এবং স্টপ বিট হচ্ছে অ্যাসিনক্রোনাসে ব্যবহৃত হয়। আর ডেটা ট্রান্সমিশনে কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে একটা জিনিস আছে প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। এইগুলা একটু ভালো করে কম্পেয়ারগুলো পড়ে নিতে হবে, পার্থক্যগুলো পড়ে নিলে হয়ে যাবে। আর অবজেক্টিভের জন্য বিশেষ করে উদাহরণগুলো পড়তে হবে। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে মানে প্রেরক থেকে প্রাপকের ডেটা প্রবাহের দিক। একটা নাম ডেটা প্রবাহের দিক, এক নম্বরে হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে প্রেরক থেকে শুধু প্রাপকের দিকে ডাটা ট্রান্সমিট হবে, যেমন আমরা যেটাকে বলতে পারি হচ্ছে একমুখী প্রবাহ। সেটার মধ্যে বলা যাবে রেডিও, তারপরে হচ্ছে গিয়ে বলা যাবে হচ্ছে কিবোর্ড থেকে আমরা যখন টাইপ করি সেটা একদিকে যায়, মাউস পয়েন্ট করে একদিকে যাবে। তারপর হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় দিক থেকে, তবে একসাথে নয়।
যেমন ওয়াকি টকি, ওয়েব ব্রাউজিং, এগুলো হচ্ছে মানে উভয় দিক থেকে হয়তো একসাথে হয় না। আচ্ছা, এখানে ক্লাস করছেন কিন্তু ক্লাসটা এখনো শেয়ার দেন নাই, এরকম ভাবে লিটন ভাই আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। ভাই কেমন আছেন? ক্লাসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা বলতেছিলাম যে যারা হচ্ছে গিয়ে এই অধ্যায় থেকে আনসার করতে চান, আমি যেগুলো হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট বলেছি সেগুলো। ডাটা ট্রান্সমিশনের মধ্যে যেটা বলতেছিলাম যে হাফ ডুপ্লেক্স, তারপর ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হচ্ছে দুই দিক থেকে ডাটা ট্রান্সমিশন হয়, মোবাইল ফোন, টেলিফোন, এগুলো। আবার প্রেরক প্রাপকের ডাটা গ্রহণের অধিকার উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশনকে আবার 3 ভাগে ভাগ করছে। ইউনিকাস্ট, একজন প্রেরক থেকে একজন প্রেরককেই ডাটা, প্রাপককে ডাটা পাঠানো যাবে। একাধিক প্রাপক থাকতে পারে, যেমন টেলিফোন কল। টেলিফোন কল একজন থেকে একজনকে কল দেওয়া যায়, কনফারেন্স করে দেওয়া যায় না। টেলিফোন সিস্টেমটা হচ্ছে ইউনিকাস্ট। ব্রডকাস্ট, একটা প্রেরক থেকে সকল প্রাপককে, যেমন টেলিভিশন চ্যানেল, রেডিও চ্যানেল, এগুলা। আর ব্রডকাস্টিং বলে এগুলাকে। মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট হচ্ছে গ্রুপ SMS। আমার গ্রুপে আমি সিলেক্টেড মানুষগুলো নিব, একাধিক প্রাপক থাকতে পারে, আমি একাধিক প্রাপককে সিলেক্ট করব। আছে 5 জন, আমি নিলাম আমার পরিচিত 3 জনকে, 2 জনকে নিলাম না। এটা হবে মাল্টিকাস্ট। ওকে, অনেকেই হচ্ছে গিয়ে ক্লাসটা মানে খুব স্বাচ্ছন্দ্যে পড়ার দিকে খেয়াল রাখতেছে, আবার অনেকে হচ্ছে কমেন্টসে কিছু দুষ্টামি করছে। আমার মনে হয় যারা HSC পরীক্ষার্থী তাদের অনেক বেশি উপকার হচ্ছে আজকের ক্লাসটা। আমি সাজেশন তো দিচ্ছি, প্লাস টপিকগুলো সম্পর্কে একটা আইডিয়া দিয়ে নিচ্ছি। নট অনলি সাজেশন, দিস ক্লাস ইম্পর্টেন্ট ফর আস, বিকজ আমরা হচ্ছে গিয়ে এই ক্লাসটা আমাদের HSC ICT পরীক্ষা, আমাদের যে আগামী সোমবার যে পরীক্ষাটা আসতেছে সেটার জন্য আমরা পড়াগুলো, টপিকগুলো বুঝেও নিচ্ছি, কোনগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে সেটাও বুঝে নিচ্ছি। যারা মনোযোগ দিয়ে ক্লাস করছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা। আচ্ছা, এবং আমরা এখান থেকে কিছু অবজেক্টিভ একটু প্র্যাকটিস করে নিব। হচ্ছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কি বলে? নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কি বলে? মানে একটা নিয়ম মেনে তারা সংযোগ করবে, ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কি বলা হয়? এটার আনসার কে দিতে পারবে? একটু যদি উত্তর দেওয়া যায় দেখি কারা আনসার করতে পারে। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংযোগ বিন্যাসকে কি বলে? হাজারের সি আনসার করেছে টপোলজি। আনসার করেছে একজন আবির আহমেদ। হ্যাঁ, পিঙ্কি ক টপোলজি। প্রোটোকল আব্দুল্লাহ বিন আলম 3, মাহফুজ রহমান শান্ত, তারপর হচ্ছে শোয়েব চৌধুরী সি। ওকে, সংযোগ বিন্যাস বলতে বোঝে নাই মানে অনেকগুলো কম্পিউটার কি অবস্থায় থাকবে। আমি যদি একটা কম্পিউটারকে এরকম চক্রাকারে রাখি, চক্রাকারে রেখে যদি আমি সংযোগ বিন্যাস করি, মানে সংযোগ দিই, এটা হচ্ছে আকৃতি বা কিভাবে আছে, এই বিন্যাস শব্দটা দিয়ে, এটা টপোলজি হবে উত্তর। এটার উত্তর হবে টপোলজি। যারা আনসার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অপটিক্যাল ফাইবার কেবল, উচ্চ গতি সম্পন্ন, দামে সস্তা, বিদ্যুৎ চুম্বক প্রভাব মুক্ত। অপটিক্যাল ফাইবার কোনটা? অপটিক্যাল ফাইবার তো ডেফিনেটলি দাম অনেক বেশি, তো দামে সস্তা যেহেতু হবে না, উত্তর অপশন অলরেডি অনেকের আইডিয়া হয়ে গেছে। উচ্চ গতি সম্পন্ন এবং বিদ্যুৎ চুম্বক প্রভাব কোথা থেকে করবে? এটা হচ্ছে EMI প্রভাব মুক্ত। EMI মিনস ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। তার মানে আনসার হবে 1 আর 3 খ। 1 আর 3 হচ্ছে খ। তারপরে দেখেন, মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? মাইক্রোওয়েভের ওই যে বললাম মাঝখানে বাবা মায়ের জন্য আমি পাচ্ছি না, আমি আসলে সরি, সেটা দূর করার জন্য আসলে কোনটা লাগবে? আমি আসলে সরি, আমার বাবা নিষেধ করছে, আমার মা নিষেধ করছে, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, তুমি ভালো থেকো। এটা দূর করার জন্য, অসুবিধা দূর করার জন্য কি করতে হবে? মেয়েরা পারবে, উত্তরটা মেয়েরা পারবে, এই উত্তরটা মেয়েরা পারবে।
এই উত্তরটা মেয়েরা পারবে। মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করার জন্য কোন প্রযুক্তি আবশ্যক? এটা আনসারটা মেয়েরা পারবে, দ্রুত দিয়ে ফেলো। ওকে, এটা আনসারটা হবে হচ্ছে গিয়ে যারা আনসার করেছে আদিবা মজুমদার ঘ আনসার করেছে, কৃত্রিম উপগ্রহ হাজারে আনসার করেছে সি, পিঙ্কি আনসার করেছে গ। এটা আনসারটা রেডিও ভাবে সকল বাধা অতিক্রম করতে পারে, বেপরোয়া প্রেমিক হইতে হবে, এভাবে না, বেপরোয়া প্রেমিক সম্মানের সাথে মানে প্রেমিকাকে ছেনে আনতে হবে, তাইলেই তুমি সফল। ওকে, ওয়াইম্যাক্স 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 ওয়াইফাই ওয়াইম্যাক্স, আর হচ্ছে ওয়াইফাই ছিল একটা, আরটা ছিল হচ্ছে ব্লুটুথ, আরটা ছিল ওয়াইম্যাক্স। আর ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক, একটু আগে প্যান ল্যান ম্যান ক্যান ওয়ানের কথা বলছিলাম। ওয়াইম্যাক্স হচ্ছে 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত একটা শহরকে কাভারেজ করে, আর এখানে শহরকে কাভারেজ করার মতো একটাই আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তার মানে উত্তর হবে গ। আমি তো ফার্স্ট যাচ্ছি, বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সম্মিলিত পদ্ধতি। ওই যে আমরা সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের কথা বলছিলাম না, এটা হচ্ছে সিনক্রোনাস বিট প্রেরণের সমন্বিত পদ্ধতিটা আসবে, বিটের শুরু থাকবে শেষ থাকবে, এটা থাকবে ব্যান্ডউইথের। এই আনসারটা হবে না, তার মানে 1 আর 2 ক হবে আনসার। তারপর হচ্ছে একই ভবনে বিভিন্ন কক্ষে রক্ষিত মধ্যে, একই ভবন বলছে তো, একই ভবনের নেটওয়ার্কগুলোকে আমরা ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক বলি। একটা ওয়াইফাই ধরেন 3 তলা 4 তলা 5 তলাকে কভার করতেছে, এটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক হবে। ওকে, আমরা থার্ড চ্যাপ্টারে চলে আসলাম। থার্ড চ্যাপ্টারে 2টা পার্ট, 3.1 3.2। 3.1 থেকে এক সেট প্রশ্ন শিওর, 1 সেট, যা বলবো তাই আসবে, শুধু খেয়াল করতে হবে। 3.1 থেকে আমি টপিকগুলো একটু বলে দিই। 3.1 এর মধ্যে একটা টপিক হচ্ছে 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট ভালো করে পড়ে নিতে হবে, 2s কমপ্লিমেন্টের ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। 2s কমপ্লিমেন্ট মাস্ট আসবে। রূপান্তরের যে ম্যাথগুলো সেগুলো থেকে আদার্স থেকে ডেসিমাল, যেটা আদার্স মানে হচ্ছে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল। যেমন বলল হিরো আলম তার গার্লফ্রেন্ডের জন্য মানে বাজারে গিয়ে শপিং করলো এত টাকার, এটা বাইনারিতে। এবং মানে মামুন লায়লার জন্য বাজারে গিয়ে শপিং করলো এত টাকার। এখন দুইজনের মধ্যে কে বেশি টাকা শপিং করলো, এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে চোখ বন্ধ করে ডেসিমেলে নিয়ে নিতে পারবো। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বেশি আসে, আপনার উদ্দীপকগুলো দেখবেন। একজন পরীক্ষায় এত নম্বর পেয়েছে, আরেকজন পরীক্ষায় এত নম্বর পেয়েছে, দুইজনের মধ্যে কে বেশি নম্বর পেয়েছে সেটাও ডেসিমেলে কনভার্ট করতে হবে। এবং দুইটি সংখ্যার যোগফল আরেকটি সংখ্যা নিতে বলে, সেটা বেশিরভাগ আদার্স থেকে ডেসিমেল হয়। এই জন্য আদার্স থেকে ডেসিমেলটা একটু বেশি প্র্যাকটিস করবেন, বাইনারি যোগ বিয়োগগুলো একটু বেশি প্র্যাকটিস করবেন। এখান থেকে আরো কিছু কথা আমি বলে নিব, যেমন 1 + 1 = 10 বাইনারি যোগ, 4 + 4 = 10 অক্টাল যোগ, f + 1 = 10 হেক্সাডেসিমেল যোগ। এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে। 70 - 1 = 67, এটা হচ্ছে গিয়ে অক্টাল বিয়োগ। এই ধরনের কোশ্চেনগুলো খতে আসার সম্ভাবনা অনেক বেশি, এই ধরনের প্রশ্নগুলো খতে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, হাজারে বলতে স্যার আপনি মামুনের পিছনে কেন লাগলেন, কেন না, এই এক্সাম্পলগুলো আপনাদের মাথায় একটু বেশি থাকবে, কারণ আপনারা হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, তো আর সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনাদের ব্রেনের সাথে কানেক্টেড, সেই জন্য আপনাদের ব্রেনে গিয়ে ধাক্কা দিলাম, আপনাদের বেশি বেশি মনে থাকবে। তাহলে আমরা 2s কমপ্লিমেন্ট, আরেকটা টপিক আমাদের বলতে আমরা ভুলে গেলাম, সেটা হচ্ছে এখান থেকে বিসিডি কোডটা, কোডের ক্ষেত্রে কোড কাকে বলে, সংজ্ঞার দিক থেকে সংজ্ঞা পড়তে হবে হচ্ছে, যেমন অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে, সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি 2 প্রকার, পজিশনাল নন পজিশনাল। পজিশনাল নন পজিশনাল পার্থক্যটা পড়ে নিতে হবে। তারপরে বেস কাকে বলে, বেইজের বাংলা হচ্ছে ভিত্তি বা ভিত। রেডিক্স পয়েন্ট কাকে বলে,
বিট কাকে বলে, বাইট কাকে বলে, এমএসবি এলএসবি কি জিনিস, এমএসডি এলএসডি কি জিনিস, তারপরে হচ্ছে গিয়ে বিট বাইটের পার্থক্য পড়ে ফেলতে হবে, এমএসডি এলএসডির পার্থক্য পড়ে ফেলতে হবে। দেন কোড কাকে বলে, বিসিডি কোড কাকে বলে, ইউনিকোড কাকে বলে, আস্কি কোডের পুনরূপ কি, এরপরে হচ্ছে এইগুলো একটু পড়ে ফেলতে হবে কয়ের জন্য। আর ক্ষয়ের জন্য 1+1=10 কিভাবে সম্ভব, 7, এই ধরনের প্রশ্নগুলো। আবার পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি 1 নয়, এই ধরনের প্রশ্নগুলো 3.1 ইনশাল্লাহ কমন পড়ে যাবে। 2 এর পরিপূরকটা ভালোভাবে করবেন, যেটা থেকে কোশ্চেন মাস্ট বি আসবে। আমরা কিছু কোশ্চেন, ডোরিমন বলতেছে যে 4+4=10, এটা কেমনে হয় বুঝাই দেন। ওকে ফাইন, আমি একটু বুঝাই দিচ্ছি। 4+4=10, এটি একটি অক্টাল যোগ। আমরা জানি 4+4=8, এটা দশমিক যোগে পাওয়া যায়। আর 8কে যদি আমরা অক্টালে রূপান্তর করি, 8কে যদি আমরা অক্টালে রূপান্তর করি, সেটা হচ্ছে গিয়ে 8 দ্বারা যদি আমি, এটা হচ্ছে যোগফল 8, এটা ডেসিমেলে ছিল, এটাকে যদি 8 দ্বারা ভাগ করি, 8 × 8, ভাগশেষে আমাদের 0 হবে। 1কে যদি আমি 8 দ্বারা ভাগ করতে যাই, এখানে ভাগ যাবে না, এখানে 0, এখানে 1। তাহলে তুমি দেখো 8কে আমি অক্টালে নেওয়াতে, ডেসিমেলে 8টা আমি অক্টালে নেওয়াতে 10 পাইছি। তার মানে 4+4=10 কখন লেখা যাবে, এটা অক্টাল ছাড়া অন্য কোনো কিছুতে সম্ভব না। এখন এখানে দেখেন ভিত্তির উপর নির্ভর করে, ভিত্তির উপর মানে ভিত্তি ইংরেজি হচ্ছে বেজ, বেজের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি কত প্রকার এটা একটু বলতে হবে। বেজের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, বেজের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, দেখি কারা কারা আনসার করতে পারে এটা। বেজের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, এটা কে কে আনসার করতে পারে। বেজ এরকম থাকলে এটা বাইনারি, 8 থাকলে এটা অক্টাল, 10 থাকলে এটা ডেসিমেল বা দশমিক, তারপরে হচ্ছে 16 থাকলে এটা হেক্সাডেসিমেল, 5 থাকলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এগুলা। এখন আমার প্রশ্ন হচ্ছে বেজের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার, একটা পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। যারা 2 প্রকার আনসার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। -10 এইটা 2 এর পরিপূরক দিয়ে উপস্থাপন করতে হবে। তাহলে এখন 2 এর পরিপূরক করার জন্য আমরা কি কি করি, প্রথমত এই 42 যেটা, সেটাকে আমরা প্রকৃত মান গঠন করবো। এটা যে মানটা আসবে রেজিস্টারে সেটাকে 8 বিট ফিল আপ করবো, তার মানে প্রকৃত মানটাকে আমরা 2 এর পরিপূরক করার পূর্বে 1 এর পরিপূরক করি, তারপরে 2 এর পরিপূরক করি। 2 এর পরিপূরক করলে আমরা ঋণাত্মক মানটা পাবো, আর ঋণাত্মক মান পাবো মানে এটা হচ্ছে তিনটাই আনসার হবে, তিনটাই হবে। ওকে, তারপর হচ্ছে এটার পরবর্তী সংখ্যাটা কত, যোগফলটা কত পরের, এটার যোগফল যেহেতু চাইছে হেক্সাডেসিমালে, এটা আনসার কোনটা হবে কে বলতে পারবে, দ্রুত এটা আনসারটা বলতে হবে একটু বলেন, দ্রুত আনসারটা একটু বলেন দেখি, এটা আনসার কে কে দিতে পারে। কারা কারা এটা আনসার দিতে পারে একটু দেখি। এতক্ষণ লাগার কথা না, অনেকে আনসার করছে। অনেকে আনসার করছে। এ আনসার করছে বেশিরভাগ, ক আনসার করছে আকলিম আক্তার প্রিয়া। ওকে, আমরা একটু দেখি এটা এই 100, এটা বাইনারিতে আছে, এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাই, হেক্সাডেসিমেল হচ্ছে 0100, এটা যদি আমরা 8421 এর সাথে কম্পেয়ার করি, এটা হচ্ছে 4 এর বাইনারি মান। তার মানে এটার সাথে যদি 4 যোগ করি, এর সাথে যদি আমরা 4 যোগ করি, এর মান 10, 10 এর সাথে 4 যোগ করলে হচ্ছে 14 হয়। 14 মানে হচ্ছে ই হেক্সাডেসিমেলে। 14 এর জায়গায় সরাসরি ই লিখতে পারবো, আমার হাতে কোনো অঙ্ক নাই। এর জায়গায় যদি এ নেমে যায়
তাহলে এটা হবে এ ই ঘ। অনেকেই আনসার করছে এই সূরা রহমান এ ই আনসার করেছে, তারপর নাদিম একজনটা দেখে আনসার করেছে, হয়তো ভদ্র কবি ক আনসার করেছে ভুল, মেহেদি মিরাজ আনসার করেছে ঘ। ওকে, ধন্যবাদ যারা সঠিক আনসার করেছ। 101,001 দশমিক, এটা হেক্সাডেসিমাল মান কত, এটা রূপান্তরটা আমি দেখাচ্ছি 100,101.101011। আমরা জানি হেক্সাডেসিমাল ক্ষেত্রে এটাকে 4 ঘর করে আলাদা করতে হয়। তাহলে 4 ঘর করে যদি আমি আলাদা করি, এই যে 4 ঘর, এইখানে যদি আমি 4 ঘর, এখানে 2টা জিরো দিয়ে 4টা মিলাই, এখানে যদি 4 ঘর করে আলাদা করি, এখানে 4টা মিলাই, তাহলে আমি 8421 এর সাথে কম্পেয়ার করবে, 8421, এখানে 4 ঘর পর্যন্ত কম্পেয়ার করলে 0010, 2 এর নিচে 1 আছে, তো এটা আনসার হবে 2, এটার আনসার হবে 5 দশমিক, এটার আনসার হবে এ, এটার আনসার হবে হচ্ছে 12, তাহলে 12 মানে হচ্ছে সি, তাহলে এ সি, তারপরে 25 এটার আনসার হবে ক। এটার উত্তরটা যারা ক দিয়েছ তাদের আনসার সঠিক। আবির আহমেদ দিয়েছে। ওকে, দশমিক সংখ্যা পদ্ধতি 13 2s কমপ্লিমেন্ট, 13 2s কমপ্লিমেন্ট, 13 2s কমপ্লিমেন্টের আনসার কোনটা কে বলতে পারবে? 13 2s কমপ্লিমেন্ট কোনটা সে কে বলতে পারবে একটু দেখি। 13 2s কমপ্লিমেন্টটা কে বলতে পারবে একটু দেখি। তেরো 2s কমপ্লিমেন্ট অনেকে আনসার করছে, দেখি আমাদের আনসারটা কি হয়। 13 বাইনারি মান, 13 বাইনারি মান হচ্ছে 1101। 13 বাইনারি মানটাকে যদি আমরা প্রকৃত মান 8 বিট বানাই, 4টা জিরো সামনে বসাই দিয়ে 1101, এটা হচ্ছে আমাদের মূল মানটা। এটাকে আমরা প্রথমত 1s কমপ্লিমেন্ট করব। 1s কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 গুলো 1, 1 গুলো 0, এটা হবে, এটা 1s কমপ্লিমেন্ট। এটার সাথে যদি আমি 1 যোগ করি, এটা হয়ে যাবে 2s কমপ্লিমেন্ট। তার মানে 2s কমপ্লিমেন্টের সংখ্যা আসলে 1 এর পরিবর্তে ফলাফলের সাথে 1 যোগ করলে, 0 আর 1 যোগ করলে 1 এর জায়গায় 1 নেমে যাবে 00, 4টা 1। তাহলে এই আনসারটা কোনটার সাথে মিলতেছে? আমাদের অপশন গ এর সাথে। যারা অপশন 3 দিয়েছে তাদের আনসার সঠিক। 3.2 তে একটু খেয়াল করবেন। 3.1 সম্পর্কে সব বলা শেষ, কিছু অবজেক্টিভ প্র্যাকটিস করেছি, এই ধরনের অবজেক্টিভ পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা 3.2 তে চলে যাব। 3.2 থেকে ডিজিটাল ডিভাইস, যেটার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। এইখান থেকে আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো পড়লে আপনার জন্য এনাফ হয়ে যাবে, মোর দ্যান এনাফ হবে। আপনি ভালো করে লজিক গেটের পার্টের মধ্যে আপনি ন্যান্ড গেট, আমি যেটা পয়েন্ট করতেছি নর গেট, এক্স অর গেটটা ভালো করে পড়বেন। মানে এক্স অর কে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন এবং নর দিয়ে বাস্তবায়ন, এক্স নর কে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন, নর দিয়ে বাস্তবায়ন, এটা ভালো করে পড়বেন, এটা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। আর আরেকটা কথা বলে নেব, একটা লজিক সার্কিট দেয়া থাকবে, সেখানে প্রশ্নটা আসতে পারে আপনি একটা ফাংশন বের করে ফাংশনটাকে সরল করে, মানে ছোট করে, ডিমর্গানের সূত্রে বেশিরভাগ আসে, সরল করে ওই ফাংশনটাকে আবার মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করেন, অথবা ফাংশন নির্ণয় করে এটাকে ট্রুথ টেবিল দ্বারা নির্ণয় করেন, অথবা ফাংশন নির্ণয় করে সরল করে ট্রুথ টেবিল দ্বারা করেন, অথবা ফাংশন নির্ণয় করে এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করেন, ফাংশন নির্ণয় করে নর গেট দ্বারা বাস্তবায়ন করেন। এই ধরনের প্রশ্ন পরীক্ষা বেশি থাকে। আমি কি বলছি, এটা লজিক সার্কিট দেয়া থাকবে। লজিক সার্কিট মানে প্রতীকগুলো, ইলেকট্রনিক সার্কিট মানে সুইচ থাকবে, সেল থাকবে, এগুলো আমাদের মোট লজিক গেট হচ্ছে 2 প্রকার, মৌলিক যৌগিক। মৌলিক লজিকের 3টা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এই 3টা দিয়ে সমীকরণকে বাস্তবায়ন আসে। অর মানে যৌক্তিক যোগ, অ্যান্ড মানে যৌক্তিক গুণ, নট মানে যৌক্তিক পূরক। আর এরপর হচ্ছে ন্যান্ড নর, সর্বজনীন গেট, যে গেটগুলো দিয়ে সকল গেটকে বাস্তবায়ন করা যায়, এটা থেকে প্রশ্ন বেশি আসে। যেই কোনো একটা লজিক সার্কিট দেয়া থাকে, বলে যেটা ফাংশন বের করেন, ফাংশনটাকে সরল করে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করেন, ফাংশনটাকে সরল করে নট দ্বারা বাস্তবায়ন করেন, এই ধরনের প্রশ্ন পরীক্ষা বেশি আসার সম্ভাবনা আছে। আর এর মধ্যে বেশিরভাগই আছে এক্স অর এক্স নর।
এক্স অরের সূত্রটা যদি এ এবং বি ইনপুট হয়, এক্স অরের সূত্রটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এটাকে আপনি ন্যান্ড দিয়ে বাস্তবায়ন, নর দিয়ে বাস্তবায়ন শিখবেন। আর এক্স নরের সূত্রটা হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। এটা হচ্ছে এক্স নরের সূত্র। দুইটা সূত্রকে খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। এটা হচ্ছে আমি 4 স্টার দিচ্ছি। ন্যান্ড নর এটা হচ্ছে 4 স্টার থাকবে। ন্যান্ড নর দিয়ে এক্স অরকে বাস্তবায়ন, এক্স নরকে বাস্তবায়ন এটা। আর বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা মানে যে অ্যালজেব্রা যুক্তি নিয়ে কাজ করে, যৌক্তিক চলক যুক্তিমূলক অপারেশন নিয়ে কাজ করে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এনকোডার ডিকোডার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডার। অ্যাডারের মধ্যে আমি 4 স্টার দিয়ে রেখেছি, আপনারা খেয়াল করছেন কিনা? অ্যাডারের মধ্যে আমি 4 স্টার দিয়ে রেখেছি, 4 স্টার দিয়ে রেখেছি। আপনি একটু খেয়াল করতে হবে অ্যাডারের মধ্যে। অ্যাডার থেকে আপনি যেটা ভালো করে পড়বেন, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং অ্যাডারের ক্ষেত্রে অ্যাডারের যে সমীকরণগুলো আসবে সাম এবং ক্যারির, ওই সমীকরণগুলোকে ন্যান্ড নর দ্বারা বাস্তবায়ন, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, অথবা যে সমীকরণগুলো আসবে সেগুলোকে সরলীকরণ করে সরলীকৃত মানগুলোকে ন্যান্ড এবং নর দ্বারা বাস্তবায়ন। এখন একটা ক্লাসে তো আর এতগুলো জিনিস দেখানো সম্ভব না। আপনাকে আমি যে টপিকগুলো বলতেছি ভালো করে খেয়াল করবেন, সব পড়ার দরকার নাই। ন্যান্ড নর এক্স নরকে বাস্তবায়ন, আর অ্যাডারের ক্ষেত্রে হচ্ছে হাফ অ্যাডার ফুল অ্যাডার। এনকোডার ডিকোডারের মধ্যে এগুলো সহজ টপিক। আপনি এনকোডারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n সংখ্যা 4 to 2 এনকোডারটা একটু ভালো করে পড়বেন। আর ডিকোডার হচ্ছে তার উল্টা, একটাবার ক্লিয়ার করে যাবেন, কিন্তু এনকোডারটা পড়বেন, ডিকোডার আপনার অটি হয়ে যাবে। কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোনটা? ন্যান্ড নর, এক্সর, এক্স নর আর অ্যাডার ভালো করে পড়তে হবে। এটা 3.2 থেকে আর কাউন্টার, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, লাস্টে এগুলো সংজ্ঞাগুলো একটু দেখে নিতে হবে। এরপরে লজিক গেটগুলো সংজ্ঞা দেখতে হবে। ক্ষয়ের প্রশ্ন এখানে আসতে পারে, এই ধরনের প্রশ্ন 1 + 1 = 1 কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। 1 + 1 = 10 এবং 1 + 1 = 1, দুইটা যোগ এক নয় ব্যাখ্যা করো। এই ধরনের কোশ্চেন যখন আসবে আপনি এগুলো ভালো করে আনসার করতে হবে। এটা হচ্ছে বুলিয়ান যৌক্তিক যোগ, এটা হচ্ছে বাইনারি যোগ, খেয়াল রাখেন। এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে দেখবেন। এটার জায়গায় প্রশ্নটা a + 1ও দেয়। 1 এর সাথে বুলিয়ান অ্যালজেব্রা যা কিছু যোগ করে সব 1 হয়ে যায়, মানে একটা ইনপুট সত্য হলে সম্পূর্ণ আউটপুট সত্য হয়। ক্লাস যারা করছেন কি মনে হচ্ছে ক্লাসগুলিকে আপনার উপকারে আসবে কিনা? জয়কুলি একাডেমি থেকে আপনাদের জন্য আজকে লাইভ ক্লাসে আমি আইসিটি এন্ড ওহাব স্যার, আমি আপনাদের সাথে আছি। ক্লাসগুলো আপনাদের এই এইচএসসি 2025 শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে, এবং এইচএসসি 26 শিক্ষার্থীরাও যদি কানেক্টেড হয় খুব বেশি লস হবে না, অনেক বেশি উপকার হবে। আমরা দুই একটা অবজেক্টিভ এখান থেকে একটু দেখি। নীরব সাহা বলতে স্যার পিডিএফটা কোথায় পাবে? এটা হচ্ছে পিপিটি ফাইল। এটা আপনি আমাদের জয়কুলি একাডেমির পেজে একটু নক করতে হবে। ABCD 4টা চলক, 4 চলক ইনপুট বিশিষ্ট ডিকোডারের ক্ষেত্রে যদি এখানে এনকোডার হইতো, এনকোডারের ক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট, শুধু n সংখ্যক আউটপুট হচ্ছে এনকোডার। আর ডিকোডারের ক্ষেত্রে হচ্ছে n সংখ্যক ইনপুট, n এর মান 4, তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট। একটু বলে দেন তো, এটা হচ্ছে ডিকোডার, এইটা হচ্ছে ডিকোডার। তাহলে ডিকোডারের ক্ষেত্রে যদি n এর মান আমি 4 ধরি, 2 টু দি পাওয়ার 4 = আনসার কত হবে? 16। এটা আনসারটা হবে ABCD ইনপুট বিশিষ্ট ডিকোডারের ক্ষেত্রে 4টা ইনপুট হইলে 2 টু দি পাওয়ার 4 = 16টা হবে। ওকে, এরপর আমরা চলে আসলাম 4th চ্যাপ্টারে চলে আসছি। 3.2 থেকে যে টপিকগুলো ভালো করে বলছে এগুলো শিখবেন, আর 3.2 তে কিছু অবজেক্টিভ প্র্যাকটিস করবেন যেগুলো লজিক সার্কিট দিয়ে দেওয়া, কখন কখন 1 হবে কখন 0 হবে এগুলো। 4th চ্যাপ্টারের ক্ষেত্রে 4.1 আমরা কোনটা ধরি? যেটা হচ্ছে থিওরিটিক্যাল অধ্যায়। যেমন আপনার এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? ওয়েবসাইট স্ট্রাকচার মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা থেকে কোশ্চেন বারবার আসছে। এটাকে আমি ধরি হচ্ছে 50%, আর 4.2 যেটা হচ্ছে আমাদের HTML পার্ট, সেটাকে 50% ধরি। তারপরে দুইটা থেকে মিলায় কোশ্চেন আসে। ওয়েবসাইট স্ট্রাকচার মধ্যে 4টা স্ট্রাকচার আছে, একটা নাম ট্রি কাঠামো, একটা নাম হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েবলিঙ্ক কাঠামো, আর একটা স্ট্রাকচারের নাম হচ্ছে লিনিয়ার কাঠামো, আর একটা স্ট্রাকচারের নাম হচ্ছে হাইব্রিড কাঠামো। তিনটার মধ্যে ভালো হচ্ছে ট্রি
ত্রিকাঠামো দিয়ে ওয়েবসাইটকে অনেক প্রশস্ত করা যায়। চিত্রগুলো দেখে দেখে আইডেন্টিফাই করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট কাঠামো স্ট্রাকচার থেকে প্রশ্ন আসবে। আর আপনার সংজ্ঞাগুলো ওয়েবসাইট কাকে বলে, ওয়েব পেজ কাকে বলে, ওয়েব হোস্টিং কাকে বলে, ওয়েবসাইট পাবলিশিং কাকে বলে, ওয়েব পোর্টাল কাকে বলে, আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কাকে বলে, ওয়েব ব্রাউজার কাকে বলে, হাইপারলিংক, হাইপারটেক্সট, হাইপারমিডিয়া, সবগুলো টেক্সট বুকে আছে। সবগুলো জিনিস টেক্সট বুকে আছে। আর টেক্সট বুকে আপনি টেক্সট বুক কেন্দ্রিক পড়াশোনা করবেন। হাইপার মিডিয়া কাকে বলে, হাইপার লিঙ্ক কাকে বলে, এই রিমোট ওয়েব পেজ কি, লোকাল ওয়েব পেজ কি, স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যটা ক্ষত অনেকবার আসছে। আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, এই প্রশ্নটা অনেকবার আসছে। তারপর ওয়েব হোস্টিং কি সেটা লিখো, বুঝিয়ে লিখো। ওয়েবসাইট কাকে বলে সেটা লিখো। ওয়েব ব্রাউজার কাকে বলে, এক্সাম্পল কোনগুলো, নিচের কোনটি ওয়েব ব্রাউজার। সার্চ ইঞ্জিন এবং হচ্ছে মানে ব্রাউজার এক জিনিস না, সার্চ ইঞ্জিন হচ্ছে একটা টুল আর ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার, তার মানে দুইটা এক হইতে পারে না, এটা ক্ষয়ের প্রশ্ন। সার্চ ইঞ্জিন এবং মানে ব্রাউজার এক নয়, স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট এক নয়। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেটার মধ্যে ডাটা লোড করার পরে চেঞ্জ করা যায় না সরাসরি, ডাইনামিক হচ্ছে কন্টিনিউ চেঞ্জেবল। আর ডোরিমান বলতেছে ইয়েস স্যার, পারফেক্টলি পারফেক্ট ক্লাস। ওকে, ধন্যবাদ। পারফেক্টলি পারফেক্ট ক্লাস, যারা মনোযোগ দিয়ে করছে তারা পারফেক্ট স্টুডেন্ট ফর পারফেক্ট ক্লাস। যে পয়েন্টগুলো বললাম এইগুলো টেক্সট বুকের সংজ্ঞাগুলো ভালো করে পড়তে হবে। এখন আমি যে ক্ষয়ের প্রশ্নগুলো বলছিলাম, ডাইনামিক স্ট্যাটিক এক নয়, ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিন এক নয়, আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম এক নয়, এ ধরনের প্রশ্নগুলো আসার পসিবিলিটি বেশি। ওয়েব হোস্টিং কি, একটা ওয়েবসাইটে ওয়েব পেজ বা ওয়েবসাইটকে সংরক্ষণ করার প্রক্রিয়া হচ্ছে ওয়েব হোস্টিং। আর ওয়েবসাইট পাবলিশিং হচ্ছে একটা ওয়েবসাইট তুমি মানে ভুল ত্রুটি লোকাল সার্ভার থেকে সংরক্ষণ করে ফাইনাল সার্ভার সংগ্রহ হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষ ওয়েবসাইট যেটার মধ্যে অন্যান্য ওয়েব পেজের লিঙ্ক সেবা ইত্যাদি পাওয়া যায়। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটি যন্ত্রের অদ্বিতীয় ঠিকানা, যেটা বিশেষ নম্বর দ্বারা প্রকাশ করা। ডোমেইন নেম হচ্ছে ইংরেজিতে লেখা একটা ওয়েবসাইটের অদ্বিতীয় নামটাকে বলা ডোমেইন নেম। ব্রাউজার হচ্ছে একটা মানে নির্দিষ্ট সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইট সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য অনুসন্ধান করি, দেখি, সেটা হচ্ছে ব্রাউজার। হাইপারলিংক হচ্ছে মানে হাইপারলিংকের সঙ্গে আমাদের টেক্সট বুকের প্রথম পৃষ্ঠা একরকম আছে, মানে হাইপার টেক্সটগুলো খুঁজে পাওয়া যায় নেটওয়ার্কের বিভিন্ন ঠিকানা, ওই ঠিকানাগুলোকে হাইপারলিংক বলে। অথবা এটা বলা যাবে একটি ওয়েবসাইটের একটি পৃষ্ঠার সাথে অন্য পৃষ্ঠার সংযোগ ব্যবস্থা হচ্ছে হাইপারলিংক। হাইপার টেক্সট ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তথ্যগুলো হলো হাইপার টেক্সট। হাইপার মিডিয়া হাইপার টেক্সটগুলো ব্যতীত অন্যান্য যে ছবি, অডিও, ভিডিও জাতীয় তথ্য হচ্ছে হাইপার টেক্সট, হাইপার মিডিয়া। সার্ভার হচ্ছে সার্ভার, আমি সংজ্ঞাটা বলে নিচ্ছি। সার্ভার হচ্ছে এক ধরনের বিশেষ কম্পিউটার যেটা 24 ঘন্টা একটা ক্লায়েন্টকে সেবা দিয়ে থাকে। ক্লায়েন্ট হচ্ছে যেটি সার্ভার থেকে কন্টিনিউ সেবা নেয়, এরকম ধরনের মেশিন। রিমোট ওয়েব পেজ, যে ওয়েব পেজটা দেখার জন্য ইন্টারনেট একটা নির্দিষ্ট সার্ভারে পেজগুলো রাখতে হয় এবং ইন্টারনেট প্রয়োজন হয়, যেটা নির্দিষ্ট সার্ভারে না, আমার নিজস্ব সার্ভারে থাকে, সেটা হচ্ছে লোকাল ওয়েব পেজ। ছোট্ট করে সবগুলো বলে দিলাম। যারা ক্লাসের শেষ পর্যন্ত ক্লাস করছেন একটু দেখে নিন। ওয়েবসাইটে একটু ওয়েবসাইটে কয়টি অংশ থাকে, একটু ওয়েবসাইটের কয়টি অংশ থাকবে সেটা একটু যারা আনসার পারেন তারা একটু বলে নেন। আমি একটা একটা করে একটু দ্রুত আগাচ্ছি। একটু স্ট্যাটিক ওয়েবসাইটে কয়টি অংশ থাকবে? ওয়েবসাইটের ক্ষেত্রে একটা ওয়েব পেজ থাকে, ওয়েব পেজের মধ্যে দুইটা অংশ থাকে। একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে কে বলতে পারবেন? একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে, একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে কে বলতে পারবে? একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে কে বলতে পারবে? দেখি। কারা কারা বলতে পারতেছে একটু দেখি। আচ্ছা, একটি ওয়েবসাইটে মূলত 5টা অংশ থাকে, 5টা অংশ থাকে সেটা ওয়েবসাইটের ক্ষেত্রে। যারা আনসার করেছে, 2-1 সঠিক আনসার করছে আর সবাই ভুল আনসার করতেছে। ওকে, ইমতিয়াজ খানম একটা বলেছে হচ্ছে 192051614, এটা কিভাবে অনুধাবনে
লিখবো স্যার এটা হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেসের দুইটা ভাগ, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। ইমতিয়াজ খান আমার একটা প্রশ্ন উত্তর দিচ্ছি, এটা হচ্ছে একটা হচ্ছে মানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস অনুসারে আপনাকে বিভক্ত করে ক্লাস ওয়াইজ দেখাইতে হবে। আপনি একটু ক্লাস ওয়াইজ এগুলোকে ব্যাখ্যা করা আছে ওইটা একটু দেখেন, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, এরকম। কোনো ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়, সরাসরি হোম পেজে যাওয়ার জন্য নেটওয়ার্ক কাঠামো লাগবে। এরপর হচ্ছে একটি পেজের সাথে অন্য পেজের সংযোগ ব্যবস্থা, HTML ভাষায় এটাকে কি বলা হয়? হাইপারলিংক বলে, এটাকে হাইপারলিংক বলে। তারপরে হচ্ছে আমরা একটু দ্রুত শেষ করতে, ওয়েব ব্রাউজার হচ্ছে এক ধরনের কি, ফায়ারফক্স হচ্ছে মানে কোনটি ওয়েব ব্রাউজার? ফায়ারফক্স, মাইক্রোসফট আউটলুক, ইয়াহু মেসেঞ্জার, গুগল ড্রপ, এটা হচ্ছে ফায়ারফক্স হবে, মজিলা ফায়ারফক্স। 4.2-তে আপনি ভালো করে আপনাকে HTML ট্যাগ কাকে বলে, অ্যাট্রিবিউট কাকে বলে, রুলস অফ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কিভাবে প্রকাশ করে, ওয়েবসাইট পাবলিশিং রুলস। অ্যাট্রিবিউটের মধ্যে কোনটা কি কাজ, অ্যালাইন, কল স্পেন, রো স্পেন, সেল স্পেসিং, সেল পেডিং, href, টার্গেট, সোর্স, কালার, ফেস, বর্ডার, কোনটার কাজ কি, কোনটা অ্যাট্রিবিউট এটা ভালো করে খেয়াল রাখতে হবে, কোনটা ট্যাগ এটা ভালো করে খেয়াল রাখতে হবে। সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টেবিল, এবং সকল বোর্ডে টেবিলের ভিতরে লিস্ট থাকে, টেবিলের ভিতরে হাইপারলিংক থাকে, টেবিলের ভিতরে ইমেজ থাকে, টেবিলের ভিতরে বাংলা লেখা থাকে, মানে ফরম্যাটিং ট্যাগও থাকে। তার মানে টেবিলটাই ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখান থেকে যেই টেবিলটার মধ্যে সব আছে এই টেবিলটা বেশি প্র্যাকটিস করবেন। আপনাকে এখন টেবিল সলভ করে দেওয়া মানে আজকের জন্য আসলে পসিবল না। আপনাকে সাজেশনমূলক ক্লাস দিচ্ছি, যেখানে যেটা বলে দেওয়া দরকার সেখানে সেটা বলে দিচ্ছি। সো যারা ক্লাসটা করছেন তারা হচ্ছে কি অলরেডি বুঝে গেছেন আমি আসলে কি বলতে চাচ্ছিলাম। এবং আমাদের ক্লাসের আমরা এইখান থেকে কিছু প্রশ্ন, কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে, কোন ট্যাগে, অবশ্য শুরু ট্যাগে, কোনো ক্লোজিং ট্যাগে অ্যাট্রিবিউট বসে না। অ্যাট্রিবিউট হচ্ছে ওপেনিং ট্যাগের সাথে অতিরিক্ত তথ্য প্রদানকারী অংশটা হচ্ছে এটা অ্যাট্রিবিউট। HTML এর লিঙ্ক ট্যাগ, হাইপারলিংকের কাজ করার জন্য হচ্ছে এই ট্যাগ অ্যানকর, এটার উচ্চারণটা হচ্ছে অ্যানকর ট্যাগ। আমি একটু ফাস্ট আগাচ্ছি। অ্যানকর ট্যাগ, মুক্তাদি ইসলাম আরাফ ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার খুবই ভালো একজন ছোট ভাই, মানে সে খুবই ভালো একজন ছেলে। মুক্তাদি ইসলাম আরাফ ক্লাসে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আরাফ একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করো। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট, কোনো কারণে যদি ছবি প্রদর্শন না হয় ছবির পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনে অ্যাট্রিবিউট কোনটি? কোনো টেক্সট প্রদর্শনে ছবি প্রদর্শন করার ক্ষেত্রে ইমেজ আমরা নর্মালি সোর্স দেই। সোর্স দেওয়ার পরে আমি যদি এখানে কোনো কারণে ছবিটা প্রদর্শন না হয়, যে ছবিটার আমি ইউআরএল দিব এখানে, এই ছবিটা প্রদর্শন না হলে অবশ্যই অল্ট মানে অল্টারনেটিভ মানে পরিবর্তে, এখানে আমি আইসিটি লিখলাম, ছবিটার পরিবর্তে আইসিটি লেখাটা যা যাবে, তার মানে হচ্ছে পরিবর্তে যদি কোনো কিছু দেখাতে চায় এটা হচ্ছে অল্ট বা অল্টারনেটিভ। কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদান করার নিয়মকে বলা হয়, মানে নিয়মকে বলা হচ্ছে প্রোটোকল। ডেটা আদান প্রদানের নিয়মকে বলা হয় প্রোটোকল। আইপি অ্যাড্রেস মিনস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। মারুফুর রহমান বলতেছে বাংলা টেক্সটটা যদি একটু দেখাতেন। মারুফ, ধরো আইসিটি লেখাটা তোমাকে প্রদর্শন করতে হবে, আইসিটি এই লেখাটা প্রদর্শন করতে হবে বাংলায়। তুমি ফন্ট ফেস ইকুয়াল টু বাংলা লেখা ইউনিকোডে হচ্ছে সুতুন্নি এমজি, এটা আমরা এখানে দিয়ে সুতুন্নি এমজে এটা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে আমি আইসিটি লিখে ফন্ট ট্যাগটাকে আমি ক্লোজ করে দিব, তাইলে আমার হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের কনিক ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে বাংলা লেখা প্রদর্শনের নিয়ম। আচ্ছা, আমরা 5th চ্যাপ্টারে চলে আসছি, ফাইনাল অধ্যায়, যেখান থেকে দুই সেট কোশ্চেন আসবে। আমি এই চ্যাপ্টারটা একটু ডিটেলসে আলোচনা করব। যারা ক্লাসে লাস্ট পর্যন্ত থাকবে তাদের জন্যই হচ্ছে আজকের ক্লাসটা। যারা হচ্ছে কি একটু দেখে চলে যাচ্ছে তাদের জন্য আজকের ক্লাসটা না। কারণ হচ্ছে যাহা শুনবো তাহাই মনে থাকে, আমরা একটু বেশি শুনে বেশি মনে রাখতে পারি। আমার পাশে যদি কেউ একজন কখনো কোনো কিছু বলে সেটা আমার বেশি মনে থাকবে, আর যদি এটা কনসেন্ট্রেশন দিয়ে শুনতে হবে। আর যদি আমরা আমাদের ক্লাস থেকে আমরা মেসেঞ্জার গ্রুপে চলে যাই, মেসেঞ্জারের এখনো পর্যন্ত যারা এই অবস্থানে আছে তাদেরকে আসলে অনেক বেশি সময় বেদনা, কারণ 2 দিন পর আমরা এডমিশন ক্যান্ডিডেট হব।
সবারই স্বপ্ন থাকে হচ্ছে গিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, সবার স্বপ্ন থাকে আমি বুয়েটে পড়বো, কেউ মেডিকেলে পড়বে, কিন্তু এইচএসসি রেজাল্ট খারাপ হইলে আপনাকে হচ্ছে প্রথম ধাপে আপনি পিছিয়ে যাবেন। এক্সেপশনাল দু একটা স্টুডেন্ট থাকে যারা এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার পরও ভালো কিছু করে ফেলবে এবং নিজেকে এক্সেপশনাল মনে করার কিছুই নেই। আমি এখন একজন আমাকে বলেছে কিভাবে পড়াশোনা না করে স্যার পরীক্ষায় প্লাস পাওয়া যায়। তার জন্য হচ্ছে গিয়ে বইটাকে পানিতে ভিজাইতে হবে আর পানিটাকে এক নিঃশ্বাসে খাইতে হবে, তাইলে সম্ভব। এক জগ পানি এক নিঃশ্বাসে খাইতে হবে। আচ্ছা ওকে, আমরা এখান থেকে সর্বপ্রথম লুপটাকে আমি 4 স্টার দিয়ে দিচ্ছি। লুপ থেকে ওয়ান সাইড কোশ্চেন ডেফিনেটলি হবে। কন্ডিশনাল স্টেটমেন্ট দ্যাট মিনস হচ্ছে ইফ এলস, কোন সংখ্যা, বড় সংখ্যা, ছোট সংখ্যা, এগুলো। লুপিং স্টেটের মধ্যে একটা স্টেটমেন্ট আছে জাম্পিং স্টেটমেন্ট। জাম্পিং স্টেটমেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইফ গো টু স্টেটমেন্টের প্রোগ্রামগুলো আসছে। ইফ গো টু স্টেটমেন্টের একটা প্রোগ্রাম আজকে দেখাই দিব। আবার কিছু ফর্মুলা টাইপসের কোশ্চেন, যেমন সেলসিয়াস তাপমাত্রা, ফারেনহাইট তাপমাত্রা নির্ণয়, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, এই ধরনের কোশ্চেনগুলো আসছে। অ্যারে থেকে শুধু চিটাং বোর্ডে মনে হয় একটা কোশ্চেন আসছিল, আমরা এগুলো একটু দেখবো। ফাংশন থেকে খুব বেশি না পারলে ধরার দরকার নাই, তবে আমি কিছু জিনিস একটু আলোচনা করব। যেমন লুপের ক্ষেত্রে যদি আমরা কোশ্চেন প্র্যাকটিস করি, তাহলে আমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে লুপের প্রোগ্রামগুলো। ধরেন আপনাকে যদি বলে 1 2 3 4 5, এগুলো মাঝখানে যোগ আছে 4 5, এভাবে ধরে আপনাকে n সংখ্যক পর্যন্ত ইফ গো টু স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রাম করতে হবে। ইফ গো টু স্টেটমেন্ট আর ফর লুপের মধ্যে ফর লুপই কিন্তু ভালো। ইফ গো টু হচ্ছে একটা জাম্পিং স্টেটমেন্ট, একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে কাজ করে। আর ফর লুপ হচ্ছে সব একই লাইনে থাকে, এটা প্রোগ্রামকে শর্ট করে দেয়। কিন্তু পরীক্ষায় শর্ত দিয়ে দিলে তো কিছু করার থাকে না। তা আমি এই প্রোগ্রামটা একটু আপনাকে দেখাই দিই, অল্প একটু দেখা দিবি ইফ গো টু স্টেটমেন্ট দিয়ে এই প্রোগ্রামটা আপনি কিভাবে করবেন। ইফ গো টু স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রামটা আপনি কিভাবে করবেন, এই প্রোগ্রামটা আপনাকে একটু দেখাই দিচ্ছি। যাদের লুপ নিয়ে কোনো প্রবলেম আছে তারা এই ক্লাসটা একটু ভালো করে মনোযোগ দিয়ে করেন। আমি যে সি প্রোগ্রাম করি, আমাদের স্ক্যানএফ পর্যন্ত আমরা জানি। এইখানে একটা আপনাকে লেভেল নিতে হবে। লেভেল মানে যার শেষে এরকম কোলন থাকে। ইফ গো টু স্টেটমেন্টের ক্ষেত্রে এই কোলন যেটা, এটা হচ্ছে আমাদের লেভেলের জায়গা। কোলনের লেভেল কথাটার জায়গায় লেভেলই লিখতে হবে ব্যাপারটা এমন না। আপনার নামের শেষেও যদি কোলন দেন, লাস্টে গো টু আপনার নামটা দিবেন। আমি এখানে লেভেল দিচ্ছি, লেভেল না দিয়ে আমি স্টার্টও দিতে পারবো। স্টার্ট, ধরেন আমি যে কোনো কিছু দিতে পারি। এখান থেকে জাম্পিং স্টেটমেন্ট মিনস হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে কাজ করবে। আমি এখানে স্মল লেটার লিখলাম, স্টার্টের পরে কোলন দিলাম। আমি যে প্রোগ্রামটা করতেছি প্রোগ্রামের আমার মূল শর্তটা হচ্ছে i less than or equal n পর্যন্ত, মানে আমার মান n পর্যন্ত যাবে। n পর্যন্ত কি যোগফলগুলো বের করবে, সাম s equal to s plus i, এটা হচ্ছে আমাদের সূত্র। আমি প্রথমে কন্ডিশনটা দেওয়ার পরে আমি সূত্রটা লিখে দিব। আমার এই আয়ের মানগুলো কত করে বাড়তেছে, i equal to i plus 1। যারা লুপ আগে থেকে একটু ক্লিয়ার তারা বুঝবে, যারা টোটালি ক্লিয়ার না তারা এখানে তাকালে আবার তাদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। গো টু স্টার্ট মানে এইখানে এসে জাম্পিং স্টেটমেন্টের কাজটা শেষ হয়ে যাবে। আমি এখানে যদি লেভেল লিখতাম, আমি এখানে গো টু লেভেল লিখতাম। এই জায়গাটা হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট, একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে কাজ করবে, অন্য জায়গায় এখানে কোনো কাজই হবে না। এটা ইফ গো টু স্টেটমেন্ট, আর বাকিটা সব সেম থাকবে। এটা আপনি ইফ গো টুর জন্য এতটুকু এরিয়া একটু ভালো করে দেখে নেন, মানে আপনার কোথা থেকে শুরু, কন্ডিশনটা কি, এগুলো সব উপরে থাকবে। আমি এখানে উপরে লিখে দিলাম হচ্ছে আয়ের মানটা কত, i equal to 1, তারপর আমার প্রথম সামের মান 0, এরপর আমার n এর মান যে দরকার এগুলো আমি লিখে দিব, এরপর স্ক্যানএফ ইউজ করব। এটা নর্মাল, নিচের জায়গাটা আপনি ভালো করে দেখেন। আপনি নিচের জায়গাটা একটু ভালো করে দেখতে হবে। আমি যদি এখানে আরেকটু ক্লিয়ার করে দেখি, অবজেক্টিভটার দিকে আপনারা একটু পরে দেখেন। একটা সি প্রোগ্রাম করার জন্য আমরা সর্বপ্রথম একটা হেডার ফাইল ইউজ করি, যেটা হচ্ছে #include stdio.h। আমি একটু প্রোগ্রামটা পরিপূর্ণ করে দেই, অনেকে প্রশ্ন করতেছে বুঝতেছি না। এটা ধরেন আমি মেইন ফাংশন ইউজ করলাম, এইখানে আমি আমার ডাটা টাইপ ইউজ করে আমি i কে ঘোষণা করলাম, আমার সাম বের করবো, প্রথম সামের মান 0 ঘোষণা করলাম, n এর মান জানা নাই সেটা দিলাম। স্ক্যানএফ ইউজ করলাম, স্ক্যানএফ এর পরে আমি %d নামক একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করলাম। এখানে আমি n শূন্য দিয়ে n কে লিখলাম, আমি n এর মানটা চেয়ে নিলাম।
এইখান থেকে আমি লিখবো স্টার্ট, এখানে আই ইকুয়াল টু আমি মানটা বলে নিব, আমার শুরুর মানটা হচ্ছে 1, আই ইকুয়াল টু 1, দেন স্টার্ট দিয়ে আমি এখানে কোলন দিলাম, কোলন দিয়ে আমি আমার যে এর আগে যে কাজটা আমি করছি সেটা করব। এই যে ইফ ইফের পাশে আমি আমার শর্তটা এন পর্যন্ত যাবে সেটা লিখব, তারপরে আমি আমার সূত্রটা দিব এস ইকুয়াল টু এস প্লাস আই, এস এর মানটা আমি লিখে দিব, দেন এখানে আমি আমার মানটা কত করে বাড়তেছে সেটা লিখে দিব, আমার ধারার মানটা আই ইকুয়াল টু আই প্লাস 1 এত করে বাড়তেছে এটা লিখে দিলাম, তারপরে আমি গো টু স্টার্ট দেওয়ার পরে এখানে একটা কোলন দিব, স্টেটমেন্টের কাজটা শেষ। গো টু স্টেটমেন্টের কাজ হচ্ছে এরকম, লাস্টে আমি এখানে গিয়ে প্রিন্ট এফ দিব, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন দিয়ে এখানে আমি এস এর মানটা প্রিন্ট করে দিয়ে ব্যাস আমার কোডটা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে আমার কোড হয়ে যাবে। মানে মূল প্রোগ্রামটা সেম, অনেকে যারা প্রোগ্রাম টোটালি করে নেয় তারা এটা দেখলে তাদের মাথা ব্যথা করবে, আর যারা লুপের প্রোগ্রাম একটু ক্লিয়ার তারা হচ্ছে গো টু স্টেটমেন্টের কাজটা শুধু একটু দেখো। ওকে, আরাফ একটা কমেন্টস করছে, আরাফের কমেন্টস নাই পড়লাম। লুপিং স্টেটমেন্ট থেকে এখানে একটা প্রশ্ন আমরা দিছি, একটু দেখেন। এইখানে হচ্ছে আই ইকুয়াল টু 1, সর্বোচ্চ মান 10, প্রতিবার 2 করে বাড়তেছে, আউটপুট কোনটা সঠিক? আউটপুট কোনটা সঠিক একটু বলেন, আউটপুট কোনটা সঠিক? আউটপুট কোনটা সঠিক? কোন আউটপুটটা সঠিক একটু দেখেন। এটা হচ্ছে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত 2 করে মান বাড়তেছে, 1 এর পরে হচ্ছে গিয়ে মান আই মানগুলো প্রিন্ট হবে, 1 এর পরে হচ্ছে 3, 3 এর পরে হচ্ছে 5, 5 এর পরে হচ্ছে 7, 7 এর পরে হচ্ছে 9, 11 তার আমাদের যাবে না, তারপরে 9 পর্যন্ত কোনটা কোনটা আছে? 1, 3, 5, 9, এটা গ হবে আনসার, গ। যারা গ আনসার করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা গ আনসার করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা যাই, এখানে কন্টিনিউ স্টেটমেন্ট, আর একটা জাম্পিং স্টেটমেন্ট চলে আসছে। কন্টিনিউ স্টেটমেন্ট মানে হচ্ছে ইফ শর্তে যেটা থাকবে ওই মানটা স্কিপ করবে, সেটা বাদ দিয়ে 1 থেকে 5 পর্যন্ত যে মানগুলো আছে 1, 2, 3, 4, 5, এখানে 5টা মান, 3 বাদ যাবে, 3 বাদ গেলে আর থাকে 4টা, তাহলে উত্তর হবে হচ্ছে এখানে 4। উদ্দীপকের প্রোগ্রামটি এইচএসসি এক্সামকে কতবার প্রিন্ট করবে? 4 বার। কন্টিনিউ স্টেটমেন্ট দেখলে তার শর্তের মধ্যে যদি 2টা শর্ত থাকে 2টা বাদ দিবেন, 3টা থাকলে 3টা বাদ দিবেন, খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে সি ভাষার কাছে ঘোষণা, ধ্রুবক ঘোষণার নিয়ম হচ্ছে কনস প্লট বাই, হ্যাঁ সবগুলাই হবে, আনসার হবে এই ঘ। এটা হচ্ছে আরেকটা কথা, সবগুলোর ক্ষেত্রে নিচের কোনটি সংরক্ষিত শব্দ? মানে সংরক্ষিত শব্দ বলতে আমরা বুঝাই হচ্ছে সংরক্ষিত শব্দ নয়, সেটা হচ্ছে আমরা সংরক্ষিত শব্দ বলতে বুঝি আমরা হচ্ছে কিওয়ার্ডকে আমরা সংরক্ষিত শব্দ বলি। এখন নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয় সেটা জানতে হলে আপনাকে প্রথমত হচ্ছে জানতে হবে সংরক্ষিত শব্দ কোনগুলো। ব্রেক একটা সংরক্ষিত শব্দ, ইফ একটা সংরক্ষিত শব্দ, এলস একটা সংরক্ষিত শব্দ, কিন্তু ফাংশন কোনো সংরক্ষিত শব্দ নয়, সেটার উত্তর ফাংশন হবে। তারপর হচ্ছে মেশিন ভাষা কোনটা? অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়, সরাসরি মেশিন যেটা বোঝা হবে এটা। যন্ত্রের উপর নির্ভরশীল থাকে, তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায় না, এই 2টা আনসার সঠিক, এটা হবে না, তাড়াতাড়ি লেখা যায় না, এই জন্য 1 আর 2 ক হবে আনসার। আমাদের ক্লাসটা আমরা শেষ পর্যায়ে আসছি, আপনাদেরকে একটু বলে যে প্রোগ্রামিং থেকে লুপ থেকে কোশ্চেন আসবে, ফর হোয়াইল, ডু হোয়াইল সবাই পারে। আমি ইফ গো টু স্টেটমেন্টের একটা প্রোগ্রাম দেখাইলাম। আরেকটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, কোশ্চেন আনসার করার ক্ষেত্রে ইফ এলস এবং হচ্ছে কি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এই রিলেটেড একটা কোশ্চেন প্রথমে থাকবে, ফর্মুলা থেকে একটা থাকবে, আর সংজ্ঞা সব দেখে নিতে হবে, ফ্লোচার্টের রুলস, ফ্লোচার্ট অ্যালগরিদমের পার্থক্য দেখে নিতে হবে, তারপর হচ্ছে ডাটা টাইপের রুলসগুলো দেখে নিতে হবে, তারপরে কিওয়ার্ডের রুলসগুলো দেখে নিতে হবে। অনুবাদক প্রোগ্রাম 3টা, একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। কম্পাইলার ইন্টারপ্রেটার মধ্যে কোনটা অধিক সুবিধাজনক সেটা দেখে নিতে হবে। প্রোগ্রাম তৈরির ধাপগুলো পড়ে নিতে হবে, প্রোগ্রাম তৈরির ধাপগুলো ভালো করে পড়ে নিতে হবে।
এই সংজ্ঞা, প্রোগ্রাম কাকে বলে, কম্পাইলার কাকে বলে, ডাটা টাইপ কাকে বলে, তারপর হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ভাষা কাকে বলে, এরপরে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে, অ্যারে কাকে বলে, এগুলো সংজ্ঞাগুলো দেখে নিতে হবে। ক্ষয়ের জন্য বলে দিছি ফ্লোচার্টের রুলস, এরপর হচ্ছে ডাটা টাইপসের রুলস, অ্যালগোরিদমের সুবিধাগুলো, তারপর হচ্ছে এইগুলো একটু ভালো করে দেখলে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা যারা ক্লাস করেছি, ক্লাসে আমরা অনেক কিছুই আমরা বলেছি এবং হচ্ছে গিয়ে লাস্ট পর্যন্ত অনেকগুলো সাজেশন দিয়েছি। প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায়, এগুলো থেকে ম্যাথমেটিক্যাল আনসার পারলে এগুলো থেকে আনসার করতে হবে এবং এইগুলো থেকে আনসার করলে A+ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর যদি তুমি কোনোটাই না পারো, সেক্ষেত্রে তুমি যদি মানে কোনো প্রশ্ন যদি কম পারো, তাহলে প্রথম দ্বিতীয় অধ্যায়ের দিকে একটু খেয়াল করবে। আর সকল অধ্যায় থেকে কম্বাইন্ড অবজেক্টিভ যেহেতু হয়, অবজেক্টিভগুলো সবই পড়তে হবে, বোর্ড কোশ্চেনগুলো একটু বেশি পড়তে হবে, বোর্ড কোশ্চেন রিলেটেড কোশ্চেনই আসবে। আজকের ক্লাসে যারা শেষ পর্যন্ত যুক্ত ছিলে তাদের মতামত জানতে চাচ্ছে, তাদের ক্লাসটা কেমন লাগছে এবং মানে ক্লাসটা তোমার জন্য ইফেক্টিভ কিনা, ইফেক্টিভ হয়েছে কিনা, এবং হচ্ছে গিয়ে আর আগামীকালকে সবাই আছে, আগামীকালকে নিজে ভালো করে পড়তে হবে। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাদের সাথে গ্রুপে যুক্ত থেকে আমাদেরকে বলতে হবে। ইনশাআল্লাহ ভালো একটা পরীক্ষা সবার হবে, সে আশাবাদ আমি ব্যক্ত করি। সবার কাছে জানতে চাচ্ছি আজকের ক্লাস কেমন ছিল। আমি শেষ করে দিচ্ছি লাস্ট ওয়ান। অনেকে ধন্যবাদ জানাইছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস মানে ভালোভাবে করার জন্য। আর সবার জন্য বেস্ট অফ লাক। সবাই ভালো পরীক্ষা ভালোভাবে দাও এবং আইসিটি পরীক্ষা সবার A+ আসুক, 90+ মার্কস আসুক, 99 আসুক, 100তে 100 আসুক। আর ইনশাল্লাহ এর পরবর্তীতে হয়ে যাচ্ছ তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট। আর তোমাদের সাথে আছে জয়কলি একাডেমি, আর আমরা তো আছি। দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।